বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। লাল বেনারসি পরে 2 ঘন্টা যাবৎ বাহিরে দাঁড়িয়েছিলাম আমি। দোষ শুধুমাত্র একটাই, আমি দেখতে কালো। কালো মেয়েদের বউ সাজতে নেই, তাদের জন্য রাজপুত্র আসে না। না, তারা হয় বাবার রাজকন্যা। আমাকে দেখে আমার শাশুড়ির প্রথম কথা ছিল, আমি এই মেয়েকে মেনে নিব না। আমার এই ছেলেকে দিয়ে এই কালো মেয়ে কী করে আনতে পারলে তোমরা? আমার এত বড় সর্বনাশটা না করলেই তোমাদের চলছিল না। ঘরের এক কোণে বসে অনবরত বিলাপ করেই চলেছে রেহেনা বেগম। আজ তার ছেলের বিয়ে ছিল। বিয়ে করে ছেলে যখন বউ নিয়ে বাড়ি ফিরল, তখন দেখতে পেল বউ কালো। বিদ্যুৎ না থাকায় মোমের আলোতে আরও বিদঘুটে মনে হচ্ছিল তার। মনে হচ্ছিল কোনো এক সাপ, কালো মিশমিশে সাপ যেন তাকিয়ে আছে, এই লকলকে জিহ্বা বের করবে। মনে হতেই গা গুলিয়ে উঠল তার। এমন জাতের কালো মেয়ে মানুষ কোনো বাপ মায়ের জন্মের পর বাঁচিয়ে রাখে ভেবে পায় না রেহেনা বেগম। তাকে ঠকানো হয়েছে। একমাত্র ছেলের বউ নিয়ে কত আশা, অথচ তাকে এনে দিল এক কালি ভর্তি পাতিল। একমাত্র ছেলের বউ হিসেবে এমন বউ কখনোই আশা করেনি সে। এদিকে নতুন বউ মাথা নত করে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। পরনে লাল বেনারসি, হাতে লাল রেশমি চুড়ি, বিয়ের ওড়নাটায় মুখ অর্ধেক ঢেকে আছে। বুবু, আমি কিন্তু আগেই কইছিলাম মাইয়া আমার তেমন একটা ভালো মনে হলো না। তোমরা আমার কথা বিশ্বাস করলা না, এখন বুঝো। কথা শেষ করেই মনু হাজারি পানির পিক ফেলে। বোনকে সান্ত্বনা দিতেও তার ইচ্ছা হচ্ছে না। ভাগ্নের বিয়ে নিয়ে কত আশা ছিল, অথচ ঘরে আনলো কি একটা কালা ভূত। তাছাড়া লেনদেন খুব একটা করেও নাই, একবারে ঠকানো হয়েছে তাদের। দরজার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে বিন্দু। টুপ টুপ করে পানি ঝরে পড়ছে পায়ের আঙ্গুলে। বাম হাতে রুমাল এবং ডান হাতে টাকা। মা আসার সময় বলে দিয়েছিল শাশুড়ি সালাম দিলে তার হাতে দিতে। সালামের সময় পেল না। তাদের আগে এসব হঠাৎ ভূত দেখার মতন চমকে ওঠে বিন্দু তার শাশুড়ির কথায়। মায়া তো আমি রাখবো না। ওর সাথে কে কে আসছে তাগো ডাকো, নিয়ে যাক তাদের রূপবতীরে। আমি তো রাখুম না। কই ডাকো তাদের, কালীচণ্ডীরে বিদায় করো। বাবা বলেছিল তোমার মেয়েকে বিয়ে দিলে পরের দিন সকালে এনে দিয়ে যাবে। আজ রাতে যদি দিয়ে আসে, সে বাড়িতে কি থাকতে দিবে আর? এই বিয়েটা খুব কষ্ট হয়েছে। শেষ সময় ফুফাতো ডিভোর্সি ছেলেকে নিয়ে এসেছিল। 2 ছেলে আছে। বড় মেয়ের বয়স তো 17, ছোট ছেলে 15 বছর বয়স। কালো মেয়ে তার সমস্যা না। এদিকে বিন্দুর বয়স মাত্র 21। লোকটা ছিল প্রায় তার বাবার বয়সী। লোকের কোনো দাবি দেওয়া না থাকায় বিয়ের আয়োজন খুব দ্রুত হতে থাকে। বিয়ের 2 দিন আগে লোক না করে দেয়, সে বিয়ে করবে না, কারণ তার স্ত্রী ফিরে এসেছে। আর তাছাড়া ছেলেরা রাজি নয়। সেই সময় কেউ দেখলো না কেন বিয়ে হলো না, শুধু বিন্দুর নামের পাশে একটা দোষ লাগলো। কালো বলে বিন্দুর বিয়ে ভেঙে গেল। গলায় কেমন একটা কষ্ট হচ্ছে, কান্নাগুলো সব দলা পাকিয়ে যাচ্ছে। আশেপাশের বাড়ির মানুষ এমনভাবে তাকাচ্ছে যেন অনেক তামাশার বস্তু বিন্দু। বিন্দু মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, এই বুঝি মামা এলো, এসে বলবে, চল রে বিন্দি, এখানে তোকে থাকতে হবে না, তুই বাড়ি চল, আবার পড়বি, পরীক্ষা দিবি, চল তো। কিন্তু কোথাও তার সাথে যারা এসেছিল তাদের পাওয়া গেল না। তবে কি সত্যিই তারা তাকে রেখে চলে গেল? এদিকে বিন্দু ভিতরে পুরোপুরি ভেঙে পড়লেও ঠায় দাঁড়িয়ে আছে। অপমানগুলো ছোটবেলা থেকেই শুনে এসেছে। এই তো কাল তার চাচি বললেন, মেয়ের কপাল ভালো, না হইলে কাইল্লা বেগুন কেউ নেয়। ভিতর বাড়িতে তখন কান্নার দমক আরও বেড়ে গেল। তার শাশুড়ি হাত আছড়ে মাটিতে বসিয়ে বিলাপ করে বলতেছে, আমি এই কালা মাইয়ারে মায়না নিমু না এই কালারে। বিন্দু বুঝতে পারে না সে এখন কি করবে, বাইরে থাকবে নাকি ভিতরে যাবে। বাইরে তখন বৃষ্টি শুরু হচ্ছে। একবার ভাবলো কেমন হয় দৌড়ে এখান থেকে পালিয়ে গেলে। আবার চিন্তা করে, যাবে এটা কই? বাবা তো বলেছিল আমাকে ফিরিয়ে দিয়ে যাবে, দিয়ে গেলে যেন তাদের বাড়িতে না চাই।
আসার সময় ট্রেন দেখেছিল, আশেপাশেই হয়তো, সেখানে গিয়ে ঝাঁপ দিলে কেমন হয়। এসব ভাবতে ভাবতে পুরোদমে বৃষ্টি পড়ছে চারিপাশে। হালকা ঠান্ডা লাগছিল। শুধুমাত্র কালু বলে আজ তার আসল নাম বলে কেউ ডাকেই না। সবাই ডাকে কালি, কালসু, বেগুন, আরও কত নামে। অনেক দিন পর সেদিন নিজের নাম শুনেছিল। আজ যার সাথে বিয়ে হলো তার কণ্ঠে। সেদিন কি সে তার মাকে এসে বলেনি মেয়েটা দেখতে কালো? হঠাৎ হাতে টান স্পর্শ করে বিন্দু। তার শাশুড়ি তাকে হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে দাঁড় করায়। তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায় বিন্দু। দু চোখ উপচে পানি এলেও সে চুপচাপ রইল। মাথায় শুধু ঘুরছে বাবা বলেছে। বিয়ের পরের দিন এনে ফেরত দিয়ে যাবে, বিয়ের পরের দিন এনে ফেরত দিয়ে যাবে। অথচ সে জানতো না জীবনের চূড়ান্ত অপমান হতে চলেছে কয়েক মুহূর্তের ব্যবধানে। যখন একটা কালো জন্মায় তখন তাকে দেখে কারো মুখে কোনো হাসি থাকে না, কারণ শুরু হয় রাজ্যের চিন্তা, তার বাবা মা, আশেপাশের মানুষের। কালো মেয়েকে ছোটবেলা থেকেই তাকে শুনতে হয়, তুই তো কালো, আরে রোদে যাস না, এমনি কালা আরও কাইল্লা ভূত হবি, এই মেয়ে নিয়ে কি করবা, বিয়ে দিতেও টাকা পয়সা লাগবো, বাপ মায়ের উপর বোঝা হইয়াই থাকে নাকি। এমন অনেক কথা বিন্দু ছোটবেলা থেকেই শুনে এসেছে। চেনা পরিচিত মানুষের কাছে সামনে অপমানিত বার হয়েছে, কেউ সম্মান অবধি দিতে চায়নি। এই তো বছর 7 আগের কথা, বাবা একদিন বোরখা কিনে এনে দিয়েছিল, কালো বোরখা। তখন বিন্দু ক্লাস 6 কি 7-এ পড়ে। বোরখা দেখে সে বড্ড খুশি। বাবা এই প্রথম তার জন্য কিছু এনেছেন। সানন্দে বোরখা নিয়ে পড়তে রাজি হলো। এদিকে তখন মাথার উপর গ্রীষ্মের তপ্ত আকাশ, কালো মিশমিশে বোরখা, তার উপর খিমার, হাত মোজা পা মোজা পরে বিন্দুকে যেতে হতো স্কুলে। বড় আপু ছিলেন টকটকে ফর্সা, তাই স্কুলে যাতায়াত করার জন্য ছিল এক রিক্সা। তার চাচাতো বোন সমেত 4 জন যেত রিক্সায়। বিন্দু জায়গা হতো না, তাকে পায়ে হেঁটেই যেতে হতো। প্রথমে সে বুঝতে পারেনি কেন। পরে একদিন যখন সে হেঁটে স্কুলে যাবে না বলে বায়না করলো, মায়ের অনুরোধে আপুরা সেদিন নিয়ে গেল। জায়গা হয়েছিল তাদের পায়ের কাছে বসে যাওয়ার। ছোট্ট বিন্দুর আত্মসম্মানে বেশ লেগেছিল। এরপর থেকে রোদ বৃষ্টি হলেও হেঁটে যেত। বেশি তো দূরে ছিল না, তবুও বোরখা পরে যেত। গরমে সহ্য করতে না পেরে যখন বলল সে আর পরবে না, তখন তার বাবা জানিয়ে দিল সে যেন বোরখা না পরে বাহিরে না যায়, কারণ গায়ের রং যা হয়েছে, বোরখা না পরলে আর মুখ দেখানোর উপায় রইবে না। একঘর মানুষের সামনে দাঁড়িয়ে আজ হঠাৎ করে বিন্দুর এসব মনে হচ্ছে। ঘাড়ের পিছনে প্রচণ্ড ব্যথা করছে। গ্রীষ্মের দাবদাহ দুপুরের এক ক্লান্ত প্রতীকের ন্যায় সে আশ্রয় চাচ্ছিল। সে আশ্রয় তাকে কে দেবে? হঠাৎ তার শাশুড়ি তার মুখ থেকে ওড়না সরিয়ে বললেন, দেখো মায়া, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমারে মানব না, তুমি চলে যাও। জীবনে বিয়ে একবার হয় রিনু, তোর পোলার জীবনে লাল কালির দাগ দিস না। বিয়ের রাতে বউ খেদায়া বউয়ের অভিশাপ নিস না। আর আসমা কই, নতুন বউরে তার ঘরে নিয়া দিয়ায়। একজন বয়স্ক লোকের কথায় একদম চুপ হয়ে গেলেন বিন্দুর শাশুড়ি। বিন্দু তাকিয়ে দেখলেন এই ভদ্রলোক যে তার বিয়ের কথা পাকা করেছিলেন, সম্পর্কে তার দাদা শ্বশুর। নক্ষত্র কই, ওরে আমার ঘরে আইতে কও। বিন্দু বসে আছে ফুলে ঘেরা এক ঘরের মেঝেতে। সে এটুকু জানে, আর যাই হোক আজ তার বাসর অন্তত হবে না। তলপেটে চিনচিনে ব্যথা জানান দিচ্ছে ক্ষুধার কথা। আর সারাদিন তো খাওয়াই হলো না। খাটে মাথা রেখে কখন ঘুমিয়েছে সে নিজেও জানে না। খুব সকালে ঘুম ভেঙে গেল বিন্দুর। নিজেকে আবিষ্কার করে বিছানায়। তার সামনে বসে ওয়ার্কিং গ্লাস চোখে পড়া এক সুদর্শন যুবক ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। গায়ের রং শ্যামল নয়, উজ্জ্বল শ্যামলা। বয়স হবে 30-এর কাছাকাছি। 21 বছর বয়সী নববিবাহিত বিন্দু প্রথম দেখল তার স্বামী নামক ব্যক্তিকে। বিন্দু আশেপাশে আছে বলে সে মনে করছে এমন কোনো ভাব নেই। ধীরে ধীরে বিন্দু উঠে গা থেকে গয়না খুলতে লাগলো।
তারপর ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। যখন ফিরে এলো ঘর তখন ফাঁকা। জায়নামাজে বসে বাচ্চাদের মতন কাঁদছিল সে। শুধু এটুকু চাওয়া, তাকে যেন ফিরতে না হয় বাবার বাড়ি। নামাজ শেষে বাহিরে আসতেই এক মহিলা বিন্দুর হাতে এক ঝাড়ু দিয়ে বলল, দেখো দেখি বউ কেমনে কি পারে, যাও পুরা দুয়ার ঝাড়ু দিবা সব জায়গায়, এটা আমাদের এলাকার নিয়ম। তারপর ওই যে পাটা আর শিল মরিচ মশলা দিয়ে বাটা দিবা, বুঝেছো? এতে বোঝা যাবে তোমার মায়ে কি শিখাইছে। বিন্দু তাকিয়ে দেখলো বিশাল এক উঠান। কথা না বাড়িয়ে ঝাড়ু দিচ্ছিল। একদিকে পরিষ্কার করার পর তার শাশুড়ি এসে পরিষ্কার জায়গায় পেঁয়াজ রসুনের খোসা ফেলে দিয়ে গেল। বিন্দু কোনো কথা না বলে আবার ঝাড় লাগালো। তারপর তাকে দেওয়া হলো লাল মরিচ বাটতে, বগুড়ার শুকনো মরিচ। বাটতে গিয়ে বিন্দুর চোখে পানি টপটপ করে পড়ছিল। হাতে জ্বালা পোড়ার অনুভূতি কী ছিল তা যদি কেউ বুঝতে পারত, তাহলে হয়তো এমন নিয়ম, রীতিনীতি, সংস্কৃতি থাকতো না। বিন্দুর হাত দয় কৃষ্ণ থাকলে কি হবে? মরিচে ঝাঁজ সহ্য করার ক্ষমতাও সে হাতে ছিল না। চোখের জলের কোনো ওজন নেই, কোনো রং নেই, যা আছে সবটাই নোনতা স্বাদ। এই নোনতা স্বাদের চোখের পানির উৎস কোথায়? যার রয়েছে এক সমুদ্রময় বেদনা, তার থেকেই হয়তো এই চোখের জলের সৃষ্টি। অনুভূতির এই নোনা জলের কদর সবাই করে না। যারা করে তারা কখনোই এই জলের ধারা বইতে দেয় না। লাল টকটকে হয়ে আছে বিন্দুর হাত। হাতের মেহেন্দির রং হয়নি খুব একটা। ফর্সা হাতে মেহেন্দির রং ফুটে ওঠে, কালো হাতে এতটা রং হয় না। এজন্য চাইলেও বিন্দু হাতে মেহেন্দি পরতো না, তবে খুব সুন্দর করে পরিয়ে দিতে পারে। আগে ইচ্ছা হতো হাতে মেহেন্দি দিতে। একদিন মামাতো বোন বলেছিল, তোর হাতে মেহেদি দেওয়ার নষ্ট করা সমান কথা, তুই কেন অযথা অপচয় করবি? তার থেকে আমরা একবার ছেড়ে দুইবার দিব, আমাদের হাতে সুন্দর লাগবে। তাছাড়া বিন্দুর জন্য কখনো কেউ ভালোবেসে তেমন কিছুই আনেনি, তাই হয়তো নিজেকে সে বারংবার গুটিয়েই নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে বিন্দু নিজেকে দেখে, বারবার দেখে। সবাই কেন এত তাচ্ছিল্য করে? কানের কাছে তিলটা এতটাই স্পষ্ট নয়, তবুও তিলটায় কি বিন্দুর সৌন্দর্য বাড়ে না? বিন্দু তো কালো নয়, সে তো কৃষ্ণবর্ণী। কালো মেয়েদের আলাদা রূপ থাকে, তার সে রূপ কেন কেউ দেখেনি? দেখেছে তো, দেখেছে সে রূপ নদীর জল এবং চোখের জল। জল নারী মানব জীবনের প্রতিচ্ছবি, চাইলে ভাসাতে পারে, আবার ডুবাতেও পারে। গ্রামের বিয়েতে রঙের কাদার একটা খেলা হয়, তারপর নতুন বউকে নিয়ে ভাবি এবং বোন জামাইয়েরা একসাথে গোসল করে। এই নিয়মটা প্রচণ্ড রকম বাজে লাগলো বিন্দুর কাছে। সে কেন অন্যের সাথে গোসল করবে? তাকে কেন অন্য কেউ কোলে নিয়ে বাহিরে যাবে? বিন্দু কালো হলেও ভীষণ স্পষ্টবাদী মেয়ে, নিজের ক্ষেত্রে এক চুল ছাড় নয়। স্পষ্ট করে জানিয়ে দিল সে ওভাবে গোসলে যাবে না, তবে ও গ্রামের চেয়ে ওটাই রীতি। গতকাল দুপুরের দিকে কিছু খেয়েছিল বিন্দু, এরপর থেকে পানির উপরেই আছে। এবারে আসার পূর্বে মামা বলেছিল কিছু খাইয়ে দিতে, ব্যস্ততায় হয়তো মেজো খালা ভুলেই গিয়েছিল। তাছাড়া এ বাড়িতে কি আর নতুন বউ অভুক্ত থাকবে নাকি? কাল রাতের ঘটনা কি বাড়িতে জানে? আজ কি বাবা আসবে নিতে? এতক্ষণ তো কোনো একজনের মাছ, দুধ, নতুন কাপড় নিয়ে আসার কথা, তবে কি সত্যিই কেউ এলো না? বিন্দুর জন্য বরাদ্দকৃত ঘরে বসেছিল সে। প্রচণ্ড ক্ষুধার সময় পানি খেলে বমি পায়, বিন্দুর তাই পাচ্ছে। ঘাড়ের দিকটায় ব্যথা নিয়ে চুপচাপ বসেছিল সে। তার কথা শোনার প্রয়োজন মনে করেনি কেউ। বাইরে চলছে রং খেলা। ঠিক সে মুহূর্তে রুমে প্রবেশ করলো নক্ষত্র। বিন্দু তার উপস্থিতি টের পেলেও চোখ তুলে তাকায় না, তাকাতে ইচ্ছে করছে না। হঠাৎ বিন্দু হাতের টান অনুভব করে। চোখ মেলে দেখে নক্ষত্র বিন্দুকে কোলে তুলে নিয়ে এগিয়ে চলেছে বাহিরের দিকে। বিন্দু ও খামচে ধরেছে তার পিঠ, মাথা ঠেকেছে নক্ষত্রের বুকের দিকটায়। কেমন ধরম ধরম শব্দ হচ্ছে, সিগারেটের স্মেল পাচ্ছে সে। নক্ষত্র বিন্দুকে নিয়ে নামলো এক পিঁড়ির উপর। এই পিঁড়িতে গতকাল রাতেও দাঁড়িয়েছিল তারা। সব মনে করতে একরাশ বিষাক্ত অনুভূতি হলো বিন্দুর। তাদের দুজনকে আবার হলুদ লাগানো হলো।
নক্ষত্রকে সবাই জেঁকে ধরেছে। সকাল থেকে শাশুড়ির দেখা নেই। নক্ষত্র একটা হাসি খুশি ছেলে। সবাই যেমন আনন্দ করছে সেও তাল মিলাচ্ছে। তবে কি সবাই গতকালের সব ভুলে তাকে মেনে নিয়েছে? তার ডান পাশে বসে থাকা মানুষটি কি শুধুই তার হবে? কালো বলে অবজ্ঞা করবে না? বিন্দুর ঘোর কাটে নক্ষত্রের মামির কথায়। নক্ষত্রের মামি যখন বিন্দুকে হলুদ লাগাতে এলো তখন সে প্রায় চিৎকার করেই বলল, এ খোদা, এ মেয়ের হাত কেমন খসখসে কেন? মনে হইতেছে খুই সাপের গায়ে হাত দিছি। মামির কথায় চারিদিকে হাসির রোল পড়ে। বিন্দুর মাথা তখন আরো নিচু হয়ে যায়। টুকরো টুকরো জল নুয়ে পড়তে লাগে। তারপর হাসি হাসি মুখে বসে রইল। সে তো কাঁদবে না, কেন কাঁদবে? এসব ভাবতে ভাবতেই দু চোখের পানি আবার নেমে এলো। একটা সম্পূর্ণ অচেনা মানুষের ভিড়ে নিজেকে বড্ড একা লাগছে। চল এবার পুকুর পাড় যাই, নতুন বউ গোসল দিবে না? না, বাড়িতেই দিবে। নক্ষত্রের কাটা কাটা জবাবে অবাক চোখে তাকিয়ে রইল বিন্দু। তখন চারিদিক থেকে কয়েকজন বলে ওঠে, তাহলে কি নতুন বউ একা গোসল করবে? সারা জীবন তো একাই করে এলো, আজ আবার মানুষ কেন লাগবে? নক্ষত্র তো দেখি বউয়ের জন্য শেষ। আচ্ছা, কাউরে না দিলি তুই তো একসাথে যাবি না? ওই যা, ওইদিকে বাথরুমে সব ব্যবস্থা করা আছে। হ্যাঁ, বউরে কোলে নিয়ে যা, এই সুযোগ বারবার পাবি না। বিন্দু তখন হলুদ শাড়ি পরে, কিছুটা ভেজা শরীরে নক্ষত্রকে সামনে রেখে গুটিয়ে দাঁড়িয়েছিল। নক্ষত্র কথা না বাড়িয়ে ওকে পাজা করে কোলে নিয়ে বাথরুমে প্রবেশ করে নামিয়ে দেয়। বিন্দু নেমে কিছুটা অস্বস্তি বোধ করতেই নক্ষত্র বলে, আমার রুচি এতটাও খারাপ নয়, আর আমি আপনাকে পাওয়ার জন্য মরমে মরে যাচ্ছি না, তাই স্বাভাবিক হলেই ভালো হয়। আপনার দিকে তাকানোর কোনো ইচ্ছে আমার নেই, এটা এতক্ষণে বোঝা উচিত ছিল। আমি উপাস ফিরছি, দ্রুত গোসল সেরে নিন। মাইয়া তো কালা, তাই সুন্দর জামাই পাইছে। কোন কালে কোন ভালো কামের ফল আল্লাহ দিল কে জানে। ভাবি সাহেব খালি পাইলে আইব, আগের সঙ্গে টিকে নাই। শুনলাম শাশুড়ি খুব একটা খুশি না, অহন দেই কত দূর কি হয়। বাহিরের মানুষের এমন কথা শুনে সকাল সকাল ঘুম ভাঙে নক্ষত্রের। বিন্দু তখন বিড়াল ছানার মতন লুকিয়ে আছে তার গা ঘেঁষে। টিনের ঘরের ফাঁকা দিয়ে এক ফালি রোদ এসে লাগছে বিন্দুর গালে। কানের নিচে তিলটা যে স্পষ্ট। বাম হাতে ভর দিয়ে নক্ষত্র মাথা তুলে আলতো স্পর্শ করতেই বিন্দুর ঘুমন্ত শরীর ঝনঝনিয়ে ওঠে। বিন্দু জেগে যাচ্ছে দেখে নক্ষত্র পুনরায় ঘুমের ভান করে শুয়ে রইল। বিন্দু ঘুম থেকে জেগে নিজেকে নক্ষত্রের আশেপাশে আবিষ্কার করে ভীষণ লজ্জা পেল। ভাগ্যিস মানুষটা ঘুমিয়েছিল, না হলে আজ রক্ষা ছিল না। আমার এখন সমস্তটাই স্মৃতিশোধ। হৃৎপিণ্ডের পিন ফোটানো কালো ব্যাজের মৌন বিষাদ, 21শে বোর, নগ্ন পায়ে শহীদ মিনার। আমার এখন সমস্তটুকু 1 মিনিটের নীরবতা। দু চোখ বেয়ে রাত্রি জ্বরে, পাংশুটে রাত, রক্তমাখা চাঁদের দেহে জ্যোৎস্না উদাও, উল্টে পড়ে রোদের বাটি। আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালান কোটা। রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ এর কবিতা জ্যোতির থেকে ভালোভাবে কেউ আবৃত্তি করতে পারবে বলে মনে হয় না, কারণ আকাশ সম কষ্ট পুষে রেখেই রুদ্রবাবুর কবিতাকে অনুভব করতে হয়। যার মনে কষ্ট নেই কোনো অভিমান, তার কাছে রুদ্রবাবুর কবিতার কোনো অনুভূতি হবে না। জ্যোতির ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে, চোখ দুটো বন্ধ। ওই দুটো ঠোঁটে রয়েছে রাজ্যের অলসতা। চোখ ফিরিয়ে নিল, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যগুলো ভয়াবহ ভয়ঙ্কর হয়, সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। চোখ মুখে জ্বালা পড়া শুরু করে। অর্ঘ্য বারান্দায় বসে চায়ে চুমুক দিবে, ঠিক তখন সামনে এলো বিন্দু। মাথায় বিশাল ঘোমটা থাকায় তার চেহারা বুঝতে পারছে না অর্ঘ্য। হাতের চুড়িগুলো ঝনঝনিয়ে বাজছে। বিন্দু ব্যস্ত হয়ে উঠেছে সবাইকে নাস্তা করাতে। সবার সব কাজে যেন বিন্দুকেই চাই। বড় ভাইয়ের ছেলে ঝাল খাবে না, বিন্দু জলদি চিনি পরোটা করে দে। কণা পিঠা খাবে না, ওকে একটু নুডলস রান্না করে দে। বড় ভাইয়ের চা, বাবার শুক্তোর রস সব একা হাতে বিন্দু করে চলেছে। হিমশিম খাচ্ছে না তো, বরং মনে হচ্ছে বিন্দু এসবে অভ্যস্ত। সবাইকে নাস্তা খাইয়ে বিন্দু রুমে আসতেই নক্ষত্র ধমকে ওঠে। এখন গ্রামের নিয়ম অনুসারে নক্ষত্র যাবে বাজার করতে। বিন্দুকে তার কোনো প্রয়োজন নেই, কারণ শালীরা যথেষ্ট খেয়াল রাখছে, এজন্য সে ঘরমুখো হয়নি। ধমক খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। নক্ষত্র হাতে ঘড়ির ফিতা লাগাতে লাগাতে বলল, চুলের এই অবস্থা কেন? হাত খোপা করে রাখা চুল প্রায় খুলে যাচ্ছে। আমতা আমতা করে বিন্দু বলল, 500 ক্লিপ ভেঙেছে কাল রাতে।
একটা ভেঙেছে। আর নেই তো। নক্ষত্র এগিয়ে এসে পাশের টেবিলে থাকা পেন্সিল কাজল নিয়ে খুব শক্ত করে বিন্দুর চুল বেঁধে দিল। চলে যাওয়ার সময় বলল, নিজের খেয়াল না রাখলে ফিরে এসে ধরে এক আছাড় মারবো। ছাদের এক কোণে দাঁড়িয়ে ডান হাতের বাহুতে হাত বুলিয়ে যাচ্ছে কণা। কিছুক্ষণ আগে মোটামুটি সবাই গিয়েছিল গ্রামে ওদিকটায় ঘুরতে। সেচ পাম্প দিয়ে পানি দেওয়া হচ্ছে সেখানে এসে হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল কণা। বলিষ্ঠ হাতে নক্ষত্র তাকে টেনে তুলেছে। অত্যাধিক ফর্সা গায়ের রং কণার, নক্ষত্রের স্পর্শে লাল হয়ে আছে। সেখানে হাত বুলিয়ে চলেছে কণা। ঠিক সে মুহূর্তে ছাদে এলো নক্ষত্র। সিগারেটের শলাকায় আগুন জ্বালাতেই কণার উপস্থিতি টের পায়, তাই সিগারেট ফেলে দেয়। সিগারেট নেশার স্বভাব নয়, যার তার সামনে এসব জিনিস খাওয়া উচিত নয়। তোমার হাত দেখি বেশ লাল হয়ে আছে। হ্যাঁ, আমাকে সহজে কেউ আঘাত করে না, খুব আলতোভাবে আমাকে স্পর্শ করে। তাই তো দেখা যাচ্ছে। না হলে দাগ হয়ে যায়। আমার শরীরের দাগগুলো স্পষ্ট, একটু এদিক সেদিক হলেই আমার গায়ের রং জানান দেয়। অথচ আপুর কিন্তু তা নয়। কারণ তোমার আপু? জানি আপুর গায়ের রং কালো, তাই তো তার আঘাত পাওয়া ক্ষত বোঝা যায় না। সে আঘাত লুকোতে জানে। এটাই তার স্বভাব। আপনি দেখবেন শত কষ্ট, অপমান, বেদনার মাঝেও ওর চোখে পানি আসবে না, মুখে মন খারাপের কোনো ছায়া পড়বে না। অথচ ভালোবেসে 2 টাকার বাদাম কিনে এনে দিলে তার চোখ পানি জানান দেবে তার মনে কতটা সুখ লেগেছে। খুব ভালোবাসো নিজের বোনকে। আমরা সবাই আপুকে বড্ড ভালোবাসি। আপুর গায়ের রং কালো বলে আমরা তাকে নিয়ে একটু চিন্তা করি, কিন্তু এই একটু চিন্তা আপুর নিজেরকে বড্ড অসহায় মনে করে। বাবার কিনে দেওয়া বোরকার কারণ কিন্তু আপুর গায়ের রং নয়, আপুর প্রতি বাবার দায়িত্ব ছিল। আমরা খুব একটা বাবার কথা শুনি না। আপু চোখ বন্ধ করে সবটা মেনে নেয়। বাবিরা যেসব কাপড় কিনে আনে আপুর সব থেকে ভালো দেওয়া হয়, কিন্তু তার প্রতি দয়া নয়, তাকে ভালোবেসে বলেই দেয়। কেউ যেন বলতে না পারে মেয়ের কোনো গুণ নেই, না আছে গায়ের রং। তাই মা আপুকে সব রান্না শিখিয়েছে, ঘরের কাজ শিখিয়েছে, ভাইয়ারা শিখিয়েছে ইলেকট্রনিক কাজ থেকে শুরু করে সব। তারপর বলুন, আমার আপু কি জন্য এত কষ্ট পাবে সমাজের মানুষের কথায়? কেন সে নিজের জন্য নিজে প্রতিবাদ করে না? কেন সে আমাদের থেকে নিজেকে কম মনে করে? কণা কাঁদছিল, ফুপিয়ে কাঁদছে। নক্ষত্র ওর থেকে চোখ ফিরিয়ে নিল, সিগারেট আবার ধরালো, চোখ মুখ শক্ত করে মনে মনে পড়ল, আর বলবে না, ওর নিজের লড়াই ওকেই লড়তে হবে। তুমি শুধু সাহায্য করতে পারি, কারণ লড়াইটাও নিজের। বিন্দুর কালো হওয়া নিয়ে সব থেকে বেশি যে চিন্তায় থাকতো সে হলো বিন্দুর ফুফু। তার ছেলের বউ হিসেবে নিতে চেয়েছিল। তার ছেলের মতন ছেলেই হয় না, কোনো দোষ নেই তার, শুধু তার মেয়ে জাতির প্রতি দুর্বলতা, এই আর কি। এতে আর তার দোষ কি? জোয়ান ছেলে পেলে মেয়ে মানুষ সায় না দিলে কি আর তারা যায় নাকি? আর এই বয়সে এমন স্বভাব থাকবে। তাছাড়া ছেলে তো পাক্কা ব্যবসায়ী, মাসে লাখখানেক টাকার ব্যবসা করে। তার কাছে দিলে বিন্দুকে মাথায় করে রাখবে। বিয়ের প্রস্তাব যেদিন ফুফু দিয়ে এলো ওদিন বিকেলেই তাকে পুলিশ গ্রেপ্তার করে কোঠাবাড়ি থেকে। এতেও কোনো সমস্যা দেখেনি ফুফু। তবুও বিন্দুর ভাগ্য যে সে নিতে চাইছে, কিন্তু এ বিষয়ে বিন্দু সাফ সাফ মানা করে দিয়েছিল, যদি জোর করে তবে বাড়ি থেকে চলে যাবে, গলায় কলসি বেঁধে পুকুরে লাফ দেবে বলেছিল। বিন্দুর ভাইদের অমতে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা অবশ্য করেছিল চাচারা, তবে শেষ অবধি বিন্দুর বাবা না করে দেয়, কারণ মেয়ে কালো, তার নামের সাথে সে ডিভোর্সি শব্দ লাগাতে চায়নি। গোপন সূত্রে খবর পেয়েছিল লোকটার যে অন্যত্র স্ত্রী এবং বাচ্চা রয়েছে। সেই ফুপু বিয়েতে এসে মুখ ভার করে বসেছিলেন, আর সে চলে যাচ্ছেন। যাওয়ার আগে বলে গেলেন, শহরে বিয়া দিলা মায়ারে, এখন সংসার টিকলে হয়, অমন রাজপুত্র লাগে এমন কালীচণ্ডীরে মানায় নাকি? আজ ফেরা হলো না বিন্দুদের। বাহিরে মেঘেদের ঝগড়া চলছে। এক মেঘ অপর মেঘকে আঘাত করে, ফলে হচ্ছে তুমুল বৃষ্টি। এই বৃষ্টিতে তাদের যেতে দেওয়া হয়নি।
একটা ঘরের জানালার ধারে দাঁড়িয়ে আছে জ্যোতি। একা একা থাকাটা অভ্যেস হয়ে উঠেছে। বড্ড ইচ্ছে করে আর 5 জনের মতো থাকতে, কিন্তু ইদানিং কিছুই ভালো লাগে না। সহস্র ভাবনা চিন্তা অর্ঘ্যকে নিয়ে। হ্যাঁ, অর্ঘ্যকে সে ভালোবাসে। ভালোবাসা শব্দটায় কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। ভালোবাসাকে 2 দিয়ে ভাগ করো, কি হয়? অন্য একটা শব্দের সৃষ্টি হয়। ভয় নামক শব্দের সৃষ্টি। ভালোবাসায় ভয়ের অবস্থান আজ বড্ড বেশি। অর্ঘ্যও যে জানে না এমন নয়, অথচ অর্ঘ্য মানতে চায় না। যদি তার প্রিয়জন নয়। লাল পেরে কালো শাড়ি চেয়ে এনেছে জ্যোতি বিন্দুর থেকে। বিন্দু হাসি মুখে দিয়েছে। মেয়েটা বড্ড ভালো, না হলে কি মায়ের এত অপমানের পরেও এ বাড়ি এসে মায়ের সম্পর্কে একটা কটু কথাও বলতো না? না, সে তো বলেনি। শাড়ি গায়ে জড়িয়ে জ্যোতি ছাদে চলে এলো। 2 হাত মেলে দিয়ে বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করতে লাগলো। অর্ঘ্য তখন ছাদের কার্নিশে বসে আছে, দৃষ্টি জ্যোতির ভেজা লেপ্টে যাওয়া শরীরে। অথচ জ্যোতি জানতেও পারল না অদৃশ্য হাজার খানিক উষ্ণ স্পর্শে অর্ঘ্য তাদের দূরত্ব কল্পনায় কতটা কমিয়ে এনেছে। ঠিক ততটা যতটা কাছাকাছি এলে একে অপরের শ্বাস প্রশ্বাস হিসেব ভুলে যায়। নক্ষত্র ইদানিং বেশ লুকিয়ে চড়িয়ে বিন্দুকে নানান জিনিস উপহার দেয়। বিন্দু বুঝতে পারে তার হাতে এই আংটি নিশ্চয় বিয়ের রাতে দিয়েছিল। কাল রাতে পায়ের এই নুপুর জোড়া বিন্দু জানে একটা নক্ষত্র দিয়েছে। কি হতো সে জেগে থাকলে দিলে? নিজেকে বড্ড সুখী সুখী লাগে বিন্দু। তবে এই নুপুর তো সে পড়তে পারবে না, কারণ ইসলামে বলা আছে ঝুনঝুনি বা শব্দ হয় এমন নুপুর পরা যাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে কফির মগ নিয়ে ঘরে প্রবেশ করে বিন্দু। নক্ষত্র তখন বিছানায় কোলের ল্যাপটপে কাজ করছে। বিন্দুর দিকে না তাকিয়েই বলল, বলে ফেলো, কি বলবে? আমি কিছু বলবো? কিভাবে বুঝলেন? আমার 1000 খানেক বউ ছিল তো, তাই। এবার বলো। জানপরাণ চিন্তিত হয়ে বিন্দু জিজ্ঞেস করে, সত্যি আপনার 1000 খানেক বউ? মেয়ের এমন নরম প্রশ্ন শুনে চোখ তুলে তাকায় নক্ষত্র। বিন্দুকে সে এ অবধি যতটা দেখেছে, বিন্দু যথেষ্ট বুদ্ধিমতী এবং গোছানো স্বভাবের মেয়ে। অথচ এই কথা সত্য ভেবে নিল কিভাবে নক্ষত্রের বুঝে আসছে না। বিন্দু যেভাবে হাতের তালুতে আঙ্গুল দিয়ে ঘষছে, যে কেউ বুঝবে কিছু বলতে চায়, নার্ভাসনেসের জন্য বলতে পারছে না। ল্যাপটপটা পাশে রেখে নক্ষত্র কফির মগে চুমুক দিয়ে বলল, সেটা তোমার দেখার বিষয় না, বলো কি বলবে। আসলে এই নুপুর জোড়া আমি কিভাবে পরবো? ঝুনঝুনি আছে তো। তো ইসলামে নিষিদ্ধ আছে। আপনি হাদিসটা জানেন না? না, বলো শুনি। হ্যাঁ, রেফারেন্স সমেত বলবে। অবশ্যই। মেয়েদের পায়ে নুপুর পরা ইসলামে নিষিদ্ধ। একদিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বাসনাদার নুপুর পরে কোনো বালিকা আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়ের উদ্দেশ্যে বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, মহানবী হজরত মুহাম্মদ ইরশাদ করেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুনামে আবু দাউদ হাদিস 4231, সুনানে নাসায় হাদিস 5237। সহিহ মুসলিমে বর্ণিত। নবীজি ইরশাদ করেন, ঘণ্টি বাজা, ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহিহ মুসলিম হাদিস 21014। আমার জানা ছিল না। কথাটা বলেই বিন্দু পা থেকে নুপুর জোড়া খুলে নেয় নক্ষত্র। কি করলেন? পায়ে হাত দিলেন কেন? এত হাতেই জানো, এটা জানো না স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ? বিন্দু কোনো কথা বলে না, মুচকি হেসে দৃষ্টি নামিয়ে নেয়। নক্ষত্র হাত দাঁত দিয়ে কোনোভাবে খুলতে লাগে সব ঝুনঝুনি। ঠিক সেই সময় কণা এসে সাহায্য করে নক্ষত্রকে। তারপর চলে যাওয়ার সময় ঝুনঝুনিগুলো নিয়ে যেতে যেতে বলল, নুপুর তো পুরো ঘরওয়ালির জন্য, আধি ঘরওয়ালির জন্য না হয় এই ঝুনঝুনিগুলোই থাক। বিন্দু স্পষ্ট বুঝতে পারল এই কথার গভীরতা ইঙ্গিত। ভয়ে ভিতরটা শিরশির করে উঠল। তবে কি সুখ নামের ভোমর কালো ফুলের ভাগ্যেই নেই?
বিন্দুকে যেদিন ওর শাশুড়ি প্রথম গায়ে হাত তুললেন সেদিন ওর বিয়ের বয়স 18 দিন। বাবা মা নিজ গ্রাম ছেড়ে বিন্দু তখন শহরের বাসিন্দা। এই অচেনা পরিবেশে নিজেকে যথাসম্ভব গুটিয়ে রাখে সে। সহজে কারো সামনে পড়ে না, কারণ তাকে নিয়ে রাজ্যের বিরক্তি তার শাশুড়ি রেহানা বেগমের। দোষ ছিল রেহানা বেগম তাকে একটি জামদানি দিয়েছিল। নতুন বউ সে, কালো হলেও পরিচয় দিতে হবে তো, তাই দিয়েছিল বিন্দুকে নীল জামদানি শাড়ি, কারণ বাড়িতে মেহমান আসবে। হাতে নিয়েই বিন্দু বুঝেছিল বেশ দামি ছিল জামদানি শাড়িটা। তবে রান্নাঘরে খানিকটা অসতর্কতার জন্য বিন্দুর কাছে শাড়ির আঁচলের কিছুটা অংশ পুড়ে গেল। এজন্য বিন্দু যখন শাড়ির কথাটা বলে তখন সজোরে গালে আঘাত করে রেহেনা বেগম। সেদিন বিন্দুর নিজেকে কালো মনে করে বেশ অশান্তি হয়েছিল, কারণ কালো বলেই তো তার গালের দাগগুলো স্পষ্ট নয়, অথচ নক্ষত্র এসব জানে না। বিন্দু বলেনি, কি প্রয়োজন মা ছেলের মাঝে মনোমালিন্য করানোর। বিন্দুকে মোটেও সহ্য হয় না রেহানা বেগমের। এই মেয়ের পাশে তার ছেলে থাকে এটা ভেবেই বুক খা খা করে ওঠে। মা হয়ে ছেলের এই কষ্ট সহ্য হয় না তার। দাদা হয়ে নাতির এত বড় ক্ষতি কিভাবে কেউ করতে পারে? আফা, যাই বলিস না কেন, আমার ওই মেয়ের ব্যবহার খুব ভালো লাগছে। ছোট বোনের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন রেহানা বেগম। কই, সে কল দিয়েছে বিন্দু সম্পর্কে একটু নিন্দেমন্দ করতে, এই জন্য। কিন্তু তা নয়, তার বোন উল্টো ওই মেয়ের গুণগান রচনা করছে। রাগ তোর ভালো ব্যাপার, আমি চিন্তায় আছি আমার ঘরে নাতিপুতিগণ কেমনে দেখতে হবে। সবই আল্লাহ তাআলার দান, এত ভাবিস না। নিজে তো পাইছিস পরীর মতো বউ, তাই আর তোর কি? যার জ্বালা সেই বোঝে। এই বলে খট করে ফোন কেটে দিল বিন্দুর শাশুড়ি। বিন্দু তখন আনমনে বাহিরের রাস্তায় তাকিয়ে আছে। একা সময় নক্ষত্রকে নিয়েই সে ভাবে। ইদানিং তাকে নক্ষত্র বেশ স্পেশাল ফিল করায়। বিন্দুর মনে হয় সত্যি সে নক্ষত্রের সাম্রাজ্যের সাম্রাজ্ঞী। অফিস থেকে ফিরে আসার সময় ওর জন্য নানান ধরনের জিনিস নিয়ে আসে। বিন্দুর ওসব জিনিসে পেয়ে কাঁদতে ইচ্ছে হয়, আবার মনে ভয় লাগে। এত সুখ কপালে সইবে তো? আসরের আজান দিতেই নামাজ পড়ে নেয় বিন্দু। চা বানিয়ে দাদাজানের রুমে যায়। ততক্ষণে জ্যোতি এসে বসে দাদার কাছে। বিন্দুর সাথে জ্যোতির বেশ ভাব হয়েছে। এদিকে দাদাজান বেশ মিশুক মানুষ, শুধু বিন্দুকে মেনে নিতে পারছে না ওর শাশুড়ি। কাল পহেলা বৈশাখ হিসেবে নানান ধরনের আলোচনা হচ্ছে তিনজনের মাঝে। ঠিক সে সময় অর্ঘ্য দাদাজানের পাশে এসে বসে। কি হে ইয়ং ম্যান, সময় হলো বুঝি? না হলে কি আসতে পারতাম ডিয়ার ওল্ড ম্যান। কোথায় আজ গিয়েছিলে? এই তো এতিমখানায়। তারপর দৃষ্টি জ্যোতিতে স্থির রেখে বলে, ভাবি চা পাওয়া যাবে? বিন্দু তখন বেগুনি এগিয়ে দিচ্ছিল, তাই সে জ্যোতিকে বলল দিতে। ইচ্ছে করেও বলল বিন্দু, কারণ অর্ঘ্য জ্যোতির বিষয়টা বিন্দু আন্দাজ করছে খানিকটা। জ্যোতি কাপে গরম চা ঢালতে বেশ শব্দ করে ফেটে গেল। দাদাজান তখন ওয়াশরুমে। জ্যোতি আকস্মিক ঘটনায় প্রায় কেঁদে উঠতেই অর্ঘ্য এগিয়ে এসে জ্যোতির হাত ধরে প্রায় বুকের সাথে আবদ্ধ করে বলল, ভয় নেই তো, কিছুই হয়নি, এই যে আমি আছি তো। বহু কাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে জ্যোতি আরো হুড়মুড়িয়ে কেঁদে উঠল। বিন্দুর মনে হচ্ছিল প্রায় কয়েকশো মাইলের পথ পাড়ি দিয়ে তৃষ্ণার্তকেও পানির সন্ধানে পেয়েছে। রাত তখন প্রায় 7টা বাজবে। বিন্দু জ্যোতির হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। নক্ষত্র অর্ঘ্য বাহিরে ছিল। আজ নক্ষত্র ফেরার সময় বিন্দু জ্যোতির জন্য গোলাপ নিয়ে এসেছে, সাথে মেহেন্দি। বিন্দুর শাশুড়ির সাথে খোশ গল্প করতে করতে প্রবেশ করে কণা। কণা যে আসবে তাকে তো কেউ বলেনি। কই, বিকেলবেলায় তো মায়ের সাথে কথা হলো, তখন তো কিছুই বলল না। কণা এগিয়ে এসে বিন্দুর গলা জড়িয়ে ধরে বলল, তাহলে বলো আপি, কেমন সারপ্রাইজ দিলাম? প্রতি উত্তরে বিন্দু হাসে, জড়িয়ে নেয় বোনকে। তবে কণাকে দেখে বেশ খুশি হলেও মনে খানিকটা অস্বস্তি হচ্ছে বিন্দুর। আড্ডা দিতে দিতে রাত যখন গভীর হয়ে এলো, তখন রেহেনা বেগম বিন্দুকে বললেন, ওরা আড্ডা দিক, তুমি যাও ঘুমায়া পড়ো গিয়ে, বাড়িতে কাল মেহমান আসবে, অনেক কাজ বাকি। বিন্দু কোনো কথা না বলে উঠে চলে এলো। কণা আসার পর থেকে একটা ধুকপুক শুরু হয়েছে তার। জানে না এটা কি, তবে হচ্ছে। নিজের বোনকে দেখেও খুশি হতে পারছে না কেন। এমন হাজারো চিন্তা নিয়ে ঘুমিয়ে যায় সে। নক্ষত্র বাড়ি ফিরেছে বেশ রাতে।
এলোমেলো বিন্দুকে দেখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে তার মুখে। কে বলেছে সুন্দর মেয়েরাই শুধু সুন্দরী হয়? কালোর মাঝে নিস্তব্ধতা থাকে, যাকে আঁকড়ে ধরার আকুতি। বিন্দুকে খুব যত্নে বাহুতে আবৃত করে ঘুমে ডুব দিল নক্ষত্র। সকাল হতে শুরু নানান আয়োজন। পয়লা বৈশাখ বলে কথা, রেহেনা বেগম সব বলে আড্ডায় মেতে উঠেছে তার সমবয়সীদের সাথে। এদিকে কণা মাতিয়ে রেখে বাকি সবাইকে। বিন্দু ও কাজের মেয়েটা মিলে সব কাজ করে চলেছে। সারাদিন বেশ ব্যস্ততায় কাটলো বিন্দুর। বিকেলে সবাই বের হবে মেলার উদ্দেশ্যে। বিন্দু বেশ ইচ্ছে ছিল সে মেলায় যাবে, নক্ষত্রের সাথে নাগরদোলায় উঠবে, গরম গরম জিলাপি খাবে। তবে তা আর হলো না। সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন শাশুড়ি বললেন, ওরা যাক, ঘুরে আসুক, এই রোদের মধ্যে তোমাকে যেতে হবে না, তার চেয়ে তুমি ঘরে গুছিয়ে ফেলো। নক্ষত্র ফিরে এসেও কিছুই বলেনি, কারণ সে তো মায়ের বাধ্য ছেলে। বিন্দু কান্নাগুলো গিলে ফেলতে ফেলতে কাজ করতে লাগলো। ওদিকে রেহেনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ ছেলের সাথে কণাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি যা ভাবছেন তা যদি হয়ে যায় তাহলে ছেলের কপাল থেকে এই বিন্দু নামক কলঙ্ক কেটে যাবে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তোর শ্বশুরের সাথে তোর ছেলের বউয়ের কিছু একটা চলে। নিজের সইয়ের কথা শুনে চমকে উঠলেন রেহেনা বেগম। কথাটা যে বুঝতে পারেনি এমন নয়, তবু সে পুনরায় জিজ্ঞেস করলেন। মানে? পানের পিক ফেলে টিস্যু দিয়ে মুখ মুছলেন ইতিয়ারা বেগম। বয়স্ক, মোটা, বেটে ধরনের মহিলা। ছোটবেলায় নক্ষত্র জ্যোতি তাকে হাতি বলে ডেকেছিল তার এমন দৈহিক গঠনের জন্য। জ্যোতি বলে শুধু একটা সুরের অভাব, সুর হলেই তাকে ঠিক ছোটোখাটো বাচ্চা হাতি বলে ভেবে এতদিন চিড়িয়াখানায় নিয়ে যেত। মহিলার হাত পা সারা শরীরে অহমিকা ঠিকরে পড়ে। তবে রেহেনা বেগম তার প্রাণের সই। নিজের মেয়েই তো নক্ষত্রকে দিতে চেয়েছিল, কিন্তু নক্ষত্রের দাদার জন্য হলো না। আরে বুঝিস না, বুড়ার শরীরে কিন্তু এখনো তেজ কম না, মনে হয় ওরে দিয়াই। কথাগুলো বলেই এক চোখ টিপ মেরে বিভৎস হাসি হাসতে লাগলেন ইতিয়ারা বেগম। মানুষের হাসি এতটা জঘন্য হয় কিভাবে? আরে না না, এমন কিছু না। তুই শিওর কেমনে? নইলে ওই বউ আনবো কেন? ছি, এইসব ভাবা পাও। আব্বা হাজি মানুষ, নামাজে রোজা করে, সারাদিন আল্লাহকে ডাকে। কেন, আল্লাহ বিল্লাই করলে কি ওইসব করা যায় না? নইলে বুড়োর এত দরদ কিসের? ইতিয়ারা বেগমের কথা একদম ফেলে দিতে পারলেন না রেহানা বেগম। শ্বশুরের সাথে বিন্দু বেশ ভালো সম্পর্ক, জ্যোতির সাথেও তো খুনসুটির সম্পর্ক। না, এসব নিছক কল্পনা মাত্র। বাইরের ঝুল বারান্দার সামনে গন্ধরাজ ফুল ফুটেছে, আকাশে জমেছে মেঘ। মেঘ তো বিন্দুর মনেও জন্মেছে। কেন তাকেই সবসময় ছাড় দিতে হয়? গাছের ডালে কখনো মানুষের বাস হয় না, হয় বাকি সমাজের বাস। ঠিক তেমনি মেয়েদের মনে ছোট ছোট অনুভূতির বিষাক্ত বৃক্ষ ছোটবেলা থেকেই ধীরে ধীরে বেড়ে উঠেছে। গাছের ডালে থাকা পাখির বাসায় ছোট্ট সন্তানদের জন্য মা পাখি সেই দূর দূরান্ত থেকে মুখে করে খাবার নিয়ে আসে। বাচ্চা পাখিকে খাওয়ানোর দৃশ্য হয় অনন্য। তবে এই দৃশ্য যেমন সচরাচর মানব সমাজের দৃষ্টির অগোচরে হয়, ঠিক তেমনি মেয়েদের এমন ছোট্ট ছোট্ট অনুভূতি কেউ বুঝে না। নিজের অনুভূতিগুলো যখন ডুকরে কেঁদে ওঠে মনে গহীনে, তখন জন্ম নেয় এক বিষাক্ততা। তাই প্রত্যেক মেয়েদের থাকে এক অনুভূতির বিষাক্ত বৃক্ষ। বিন্দুর আজ ইচ্ছে ছিল নক্ষত্রের সাথে যাওয়ার। ইচ্ছের কিছু বৈশিষ্ট্য থাকে, একটি বৈশিষ্ট্য হলো এমন ইচ্ছে যা কখনো পূর্ণ হয় না। তাই বিন্দুর ইচ্ছে পূর্ণ হয়নি। বৃষ্টি নেমেই এলো, ঝুমঝুমি বৃষ্টি। তখন শোনা গেল দাদাজানের কাশির শব্দ। কাশির রেস তখন বেশ বেড়েছে। বিন্দু দ্রুত আদা পানি দিয়ে দাদাজানকে দিলে বেচারা খেয়ে একটু স্বস্তি পেল। বিন্দুর হাতে এক মুঠ রেশমি চুড়ি দিয়ে দাদাজান বললেন, তোমার মতন আমার এক বোন ছিল জানো, তার মাথায় ছিল ঘন লম্বা চুল। আমার দুলাভাই তাকে খুব ভালোবাসতেন। সে বছর দুলাভাই বুবুর জন্য তেল আনবে বলেছিল। সেই যে বাণিজ্য গেল আর ফিরে এলো না। আমরা তখন ছোট। আমার বুবু তারপর আর চুল বাঁধে নিত না, খালি বিলাপ করতো আমার জন্য। মাথার তেল আনতে গিয়ে মানুষটা মারল। সে বছর নৌকাডুবিতে মারা যায় দুলাভাই। আমরা তখন খুব ছোট। দেখতাম বুবু খালি কাঁদতো। ঠিক 6 মাস পর বুবু মারা গেল। সেই বুবুর চেহারা আমি ভুলে নাই। তোমার চেহারায় আমি বুবুরে দেখি। যদি তখন বড় থাকতাম
বুবুরে মরতে দিতাম না, যে করে হোক হাসি খুশির মধ্যে রাখতাম। বলেই দাদা সাহেব কাঁদতে লাগলেন। বিন্দু তার হাত ধরে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এই দৃশ্যটা তারা ব্যতীত আরও একজন দেখলেন। সে আর কেউ নয়, রেহানা বেগম। মেলা থেকে মোটামুটি কাক ভেজা হয়ে ফিরেছে সবাই। বিন্দু ওদের চা দিল। রাতে খাওয়া শেষ করে সবাই যখন ঘুমালো তখন বিন্দু অনুভব করে কেউ তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে খুব নিচু স্বরে কথা বলছে। আলতো চোখে তাকিয়ে দেখলো নক্ষত্র কণা দাঁড়িয়ে আছে। কণা নক্ষত্রের বুকের কাছটায় হাত রেখে কিছু বিড়বিড় করে বলছে। বিন্দু কোনো প্রতিক্রিয়া দেখালো না, অন্য পাশ ফিরে শুধু বালিশে মুখ গুজে দিল। মেলা থেকে ফেরার পর নক্ষত্র তেমন কথা বলেনি। আজ অবধি বিন্দু কখনো নিজেকে এতটা অসহায় ভাবেনি যতটা আজ সে ভেবেছে। খুব প্রয়োজন ছিল বিয়ে করার, যেখানে সে অপমান বই কিছুই পেল না। নক্ষত্রের পরিচয় সে কখনোই পাবে না। হয়তো সেদিন দূরে নেই যেদিন নক্ষত্র তাকে দিয়ে আসবে তার বাবার বাড়ি। বাবার বাড়ি সে কি পারবে ফিরে যেতে? সবে তো শুরু করেছিল সে ভালোবাসতে, স্বপ্ন দেখতে। তবে কি স্বপ্ন দেখাই ভুল? এত সহজেই ভালোবেসে ফেলি কেন? বুঝি না আমার রক্তে কি আছে নেশা? দেবদারু চুলে উদাসীন বাতাস মেখে স্বপ্নের চোখে অনিন্দ্রা লিখি আমি। কোন বেদনার বেনো চলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু। না বলা কথায় তন্তে তনুতে পুরি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে ওড়ায় নিজেকে আকাশে পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যাই। বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে। আমি দূরে যাই, স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া। সারাটি রাত্রে ভাসো উদাসীন বেদনার বেনো চলে। এত সহজেই ভালোবেসে ফেলা কেন? রুদ্রবাবুর কবিতাটা মনে মনে আউড়িয়ে ফুপিয়ে কাঁদছে বিন্দু। হঠাৎ অনুভব করে তার শরীর যেন হাওয়ায় ভাসছে। হয়তো বেশি কান্নার ফলে মাথাটা ঘুর ধরেছে, তবে তা নয়। খুব চেনা পরিচিত এক সৌরভ এসে নাকে হানা দিচ্ছে। কারো বুকে টিপ টিপ শব্দও শুনতে পারছে। যখন সে সত্যিই বুঝতে পারলো কেউ তাকে কোলে তুলে নিয়েছে, সে আঁকড়ে ধরে তার কাঁধ। সে ব্যক্তিটা নিঃশব্দে চলা হঠাৎ আগমনী গান মনে হচ্ছে কেন? এ কি, তাকে ছাদে নিয়ে যাচ্ছে কেন? ছাদ থেকে ফেলে দেবে নাকি? যাক, ভালোই হলো। এমন ঘুণে ধরা জীবন থেকে হোক মুক্তি। সিঁড়ি বেয়ে উঠতে বেশ হাঁপিয়ে উঠেছে নক্ষত্র। কোল থেকে নামিয়ে প্রথম যে কথা বলল তা হলো, এত ভারী কেন? কাল থেকে নিয়মিত ব্যায়াম না করলে বানর এনে তোমার মাথায় ছেড়ে দেব। বিন্দু কিছুই বলল না। অভিমান করেছে সে, বড্ড অভিমান। তবে কে দেবে তার অভিমানের প্রতিদান? হঠাৎ পুরো ছাদে আলো জ্বলে উঠল। সাথে বেরিয়ে এলো অর্ঘ্য, দাদা সাহেব, কণা, জ্যোতি এবং বিরস মুখে রেহানা বেগম। সবার মাথায় জন্মদিনের টুপি এবং হাতে বেলুন। এমন প্রস্তুতি যেন 5 বছরের বাচ্চার জন্মদিন পালন করা হচ্ছে। নক্ষত্র তখন কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। তখন কণা চেঁচিয়ে বলে ওঠে, দোলা ভাই, আপনার টি শার্টের ওখানে দেখুন রং লেগেছে, পাল্টে আসবেন না? নক্ষত্র বেমালুন ভুলে বসেছে। আর বিন্দু তখন অনুতপ্ত, কারণ সে এই মানুষকে সন্দেহ করেছে। এতদিন কোথায় ছিলি? ডিপ্রেশনে ছিলাম। মানে? কিছুই না, বউয়ের সাথে পরিচয় করাবে না? ও হ্যাঁ, বিন্দু, ও রিমি, ইতিয়ারা আন্টির মেয়ে, আর এটা আমার স্ত্রী বিন্দু। বলেই বাঁ হাতে বিন্দুর কোমর পেঁচিয়ে নিল নক্ষত্র। রেমির সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা হতে থাকলো বিন্দুর। কথায় কথায় সে নক্ষত্রের কাছে ঢুলে পড়ছে। বিন্দু মেয়েদের এই স্বভাব ভালো লাগলো না। ইতিয়ারা বেগম, রেহানা বেগম ড্রয়িং রুমে আড্ডায় মশগুল। বিন্দু চা নিয়ে গেল, তখন জ্যোতি বেরিয়েছে তৈরি হয়ে। ইতিয়ারা বেগম তখন হেসে বললেন রেমিও যাবে তাদের সাথে। রেহানা বেগম সায় দিলেন, তবে ঝামেলা হলো বিন্দুকে নিয়ে। রেমি নক্ষত্রের সাথে গেলে বিন্দু যাবে কার সাথে? ওরা তো যাবে ভাইকে। জ্যোতির প্রচণ্ড মন খারাপ হলো, কারণ বিন্দু যাবে না বলেছে। নক্ষত্র বিন্দুর দিকে শুধু তাকিয়ে আছে। তারপর বেরিয়ে গেল রেমির সাথে। জ্যোতি বারবার বলেছিল ওদের সাথে যেতে। অর্ঘ্যের বাইকে ওরা ম্যানেজ করে নেবে। বিন্দু মুচকি হেসে না করে চলে এলো ঘরে। সে রাতে যখন নক্ষত্ররা ফিরে এলো ইতিয়ারা বেগম, তখন রেহানা বেগমের মাথায় পানি ঢালছে আর প্রলাপ বকছে।
বিন্দু নাকি আজ রেহানা বেগমকে মেরে ফেলতে নিয়েছিল, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রেহানা বেগম একটুর জন্য বেঁচে ফিরলেন। নক্ষত্র তখন মায়ের পাশে বসে আছে। বিন্দু ঘরের কোণে জড়সড় অবস্থায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে নক্ষত্র বিন্দুকে বেশ শাসিয়েছে এই বিষয়ে। অর্ঘ্য ফিরে এসে জোর দিয়ে জিজ্ঞাসা করলো, অস্ত্রটা কি ছিল? ইতিয়ারা শুধু বলেছে, ধারালো অস্ত্র। অস্ত্রর নাম বলুন। যখন ধমকের সুরে জিজ্ঞেস করলো, ইতিয়ারা বেগম আমতা আমতা করে বললেন, সুই। সে রাতে রেহানা বেগম সত্যিই ভীষণ অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করেই শুরু হয় তার বুকে ব্যথা। তখন সবাই হার্ট অ্যাটাকের কথা বললেও সবাই যখন অস্থির, বিন্দু স্থির ছিল। যখন ইতিয়ারা বেগম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছিল, বিন্দু একটা গ্যাস্ট্রিকের ওষুধ এবং লেবু পানি খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে রেহানা বেগম মোটামুটি সুস্থ হয়ে যায়। অত্যাধিক ভাজা পোড়া খাওয়া তাদের দুই শোয়ে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বিন্দু আগেই খেয়াল করেছিল, তবে কিছু বলেনি, কারণ তার কথা পাত্তা দিবে কে। বাকি রাতটা বিন্দু রেহানা বেগমের ঘরেই কাটিয়ে দিল। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে সবাইকে খেতে দিয়ে আর এক বিপত্তি হলো। রেহানা বেগমের খাবারে একদম তেল ঝাল নেই বললেই চলে। সে এসব খাবে না বলে প্লেট ছুঁড়ে মারল বিন্দুর দিকে। জ্যোতি ফেরাতে তার হাতে লেগে খাবারের প্লেট নিচে পড়ে দু টুকরো হয়ে গেল। কাচের প্লেটের খানিকটা জ্যোতির পায়ে লাগে, রক্ত আসছিল। রেহানা বেগম দৌড়ে মেয়ের কাছে যেতেই জ্যোতি সরে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, দরদ দেখাচ্ছ কেন? নিজের মেয়ে তাই। ভাবির লাগলে মনের শান্তি হতো। সে তোমাকে মা বলেই ডাকে না। আসলে কি জানো, সারাদিন কূটনৈতিক আলোচনা করতে করতে তোমার মন মস্তিষ্ক পচে গেছে। মা না হতে পারো, অন্তত মানুষ হও। কার জন্য এসব রান্না করছো? তোমার জন্য, তোমার স্বাস্থ্যের জন্য। বয়স হয়েছে, খেয়াল আছে? সকালের মর্নিং ওয়াক করে ফিরছিল নক্ষত্র। বোনের এই অবস্থা দেখে পাত কোলে তুলে নিয়ে দোতলায় দিয়ে এলো। বিন্দু তখনও শাশুড়ির জন্য ঝাল ঝাল আলু ভর্তা সাথে বেগুন ভাজি এবং ডিম ভাজি দিয়ে ভাত রান্না করায় ব্যস্ত। আজ ছুটির দিন। বিন্দু সারাদিনের কাজ শেষে সবে ঘরে ফিরেছে। দুপুরে রান্নায় ব্যস্ত ছিল। রান্না শেষে গোসল করে ফিরে এসে অগোছালো ঘর গুছিয়ে ফেলল বিন্দু। নক্ষত্র তখন বিছানায় হেলান দিয়ে বসে আছে, কোলে রাখা ল্যাপটপে চোখ। নক্ষত্র খেয়াল করলো বিন্দু কোনো কথা বলছে না, চুপচাপ রয়েছে। ভেজা গামছা খাটে রাখা বিন্দু কিছুই বলল না, চুপচাপ দ্রুত হাতে কাজ শেষ করছিল। আমাকে পানি দাও তো। নক্ষত্রের সামনে বিনা বাক্য ব্যয়ে পানির গ্লাস দিল বিন্দু। ভ্রু কুচকে নক্ষত্র গ্লাস নিয়ে আবার বলল, আমার ফোন চার্জে দাও। ওখানে ফাইল আছে, ওটা দাও। আমার নোটপ্যাড কই? ইয়ারফোন কোথায়? বিন্দু সব এনে হাতের কাছে তো দিচ্ছে, কোনো কথা বলছে না। এই শোনো, আমার মাথাটা টিপে দাও তো। এবার বিন্দু বলল, কণা এসেছে, দুপুরে খাবার খেতে বসবে সবাই। 10 মিনিটে কেউ অজ্ঞান হবে না, আর হলেও পানি খাইয়ে সুস্থ করে ভাত দিব। বিন্দু বিছানায় বসতেই নক্ষত্র শাড়ির আঁচল ভেদ করে মুখ গুজে দিল, ঠিক যেন বালিশের পেটে মুখ গুজেছে। তারপর ঠোঁটের স্পর্শে আলপনা আঁকতে ব্যস্ত সে। বিন্দু যেন স্থির বিন্দু হয়ে বসে আছে, হাত চলছে না। নক্ষত্র বিন্দুর হাত মাথায় রেখে বলল, আস্তে ধীরে চুল টানবে এবং কাল সন্ধ্যের সম্পূর্ণ ঘটনা বলবে। কাল সন্ধ্যাবেলা আমি আপনার পোলো শার্টটার বোতাম লাগাচ্ছিলাম। ওটার একটা বোতাম অনেক ঢিল। অন্যমনস্ক হয়ে কালোর বদলে সাদা সুতো ব্যবহার করে ফেলি। যদিও এতটা সমস্যা হতো না, মা এসে হঠাৎ শার্ট টান দেয়। অন্যমনস্ক ছিলাম, তাই আমি কি রেখে কি করলাম বুঝিনি। মায়ের হাত থেকে শার্ট আমিও টান নিই, যার ফলে সুই ঢুকে যায় আর মা কিছুটা ছিটকে ওয়ার্ড্রোপের ওখানে সরে যায়। ব্যাস এইটুকুই ছিল। জ্যোতির মুখে সবটা শুনে গোখরের সাপের মতো ফুঁসছে কণা। একে মা তার উপর মেয়ে, বিন্দুর উপর যাচ্ছে, তাই রাগ হচ্ছে কণার। দুপুরে খাবার টেবিলে সবাই বসেছে। বিন্দু কণা খাবার পরিবেশন করছিল। ইতিয়ারা বেগম 3 বেলা 4 বেলা মনে হয় এই বাড়িতেই খায়। আজ তো তার সই দাওয়াত করেছে। রেমি বসেছে নক্ষত্রের পাশে। এবার কণা এক কাজ করলো,
তরকারি বাটিতে থাকা ঝোল ফেলে দিল ইতিয়ারা বেগমের শাড়িতে। মিনিট খানিকের ব্যবধানে বিন্দুর গালে কষিয়ে থাপ্পড় মারল রেহানা বেগম। কারণ বিন্দু তখন ইতিয়ারা বেগমের পাশে ছিল, এক ঘর লোক। আর তাছাড়া নিজের ছোট বোনের সামনে এমন অপমানে লজ্জায় মাথা নুইয়ে এলো বিন্দুর। চোখে জল নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল বিন্দু। ঠিক সে সময় দরজায় দাঁড়িয়েছিল বিন্দুর সেজো ভাই। বোনের এমন পরিস্থিতি দেখে সে শুধু চোখ মুখ শক্ত করে কাট গলায় ডাক দিলেন, বিন্দু। ইতিমধ্যে ইচ্ছে হয় মরে যেতে, ইচ্ছে হয় মৃত্যুর পর কে কেমন করে সেই সব জানতে, কে মন খারাপ করে, কে কাঁদবে, কিংবা কে কে আসবে দেখতে। অথচ আত্মহত্যা করার সাহস হয় না। সাহস হলেও ধর্ম পায়ে বেড়ি বেঁধে দেয়। দিন তিনেক পরের কথা, বিন্দু চুপচাপ বসেছিল ছাদের দিকটায়। এই পাশটায় আকাশ বড্ড নীল। যখন মেঘ জমে তখন জমকালো আয়োজনে গর্জন তুলে। সেজো ভাই নিশ্চয়ই গিয়ে বাড়িতে বলেছে সব। বাবা কি জানতে পেরেছে বিন্দুর এখন অবস্থা? মন খারাপ হয়েছে কি? বাবা তো একদিনও দেখতে এলো না, ফোন করে খবরও তো নিল না। সেজো ভাই বলে সাথে নিয়ে গেলে বাবা বাড়ি উঠতে দিতেন। শত অবহেলা সহ্য করে থাকার একমাত্র কারণ হলো তার যাওয়ার কোনো জায়গা নেই। লেখাপড়া খুব বেশি করতে পারেনি, বছর খানিক তো গ্যাপ গেল। না আছে যোগ্যতা আর না আছে গুণ। গুণ শব্দটা মনে হতেই বার কয়েক আহড়ালো বিন্দু। গুনগুন, বেগুন, অনেকেই তাকে এই নামে ডাকে। কালা বেগুন, নাই কোনো গুণ। দুই ঠোঁটের ফাঁক দিয়ে উচ্চারণ করলো। হাজার খানেক শারীরিক মানসিক কষ্ট সহ্য করে এ বাড়িতে চুপচাপ থাকার কারণ এটাই। তার যে যাওয়ার কোনো ঘর নেই। ভাইয়ের ঘরে আজ জায়গা হবে, কাল সে ঘরেই সে বোঝ হয়ে উঠবে। সে চাইলে জবাব দিতে পারে, কিন্তু মৃত্যু যেখানে অনিবার্য পরিণতির স্বপ্ন তখন বিলাসিতা। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে। সন্ধ্যাবেলায় বিন্দু তখনও দাঁড়িয়ে, খুব করে চায় তার সাথে একটা অঘটন ঘটুক, মুক্তি হোক এই বিষাক্ত জীবনের। অফিস থেকে ফিরে নক্ষত্র বিন্দুকে খুঁজতেছিল। বিন্দু তখন কাপড় চিপড়ে পানি ফেলে ঘরে প্রবেশ করে। মাথায় একটা গামছা পেঁচানো, পরনে ছিল হালকা বেগুনি রঙের শাড়ি। ভেজা হাত মুখে বিন্দুকে দেখতে বেশ লাগছিল। বাকি অন্য সময় হলে নক্ষত্র ডুব দিত বিন্দুতে, কিন্তু এখন নয়, কারণ সে অধিকার থাকলেও অনুমতি নেই। মায়ের সামনে তো তার হয়ে কথা বলতে পারেনি, চুপচাপ থাকতে হয় তাকে। মাকে বড্ড ভালোবাসে, হয়তো বিন্দুর জায়গা এখনো অনেক নিচে। বিন্দু হতে পারে সাময়িক মোহ। সবার সামনে মায়ের সম্মানের কথায় সে বিন্দুকে সম্মান দিতে পারেনি। কেন পারেনি সে জানে না। প্রতিবাদ করতে চায়নি এমন নয়, তবে একটা নির্দিষ্ট সময় পর প্রত্যেক মায়েদের শরীর নির্ভর করে তার ছেলের উপর। ছেলে কথা না শুনলেই হঠাৎ প্রেশার ফুল করে, অবস্থা খারাপ হয়ে যায়। নক্ষত্র হয়তো সেই অসুস্থতা ডেকে আনতে চায়নি। মা, আসবো? রেহানা বেগম নিজের ঘরে বসেছিলেন। নক্ষত্রকে আসতে দেখে উনি উঠে দাঁড়ালেন। নক্ষত্র মাকে বসিয়ে দিয়ে তার কোলে মাথা রাখলো। মা, তুমি কি রাগ করে আছো? না তো, কেন? তাহলে বিন্দুর উপর এত রাগ কেন? কই রাগ? তাহলে ওকে আমার সহ্য হয় না, পছন্দ না, আমি ওকে মেনে নিব না। বিন্দু তোমার একা একা এবারে আসেনি, আমরা এনেছি। আমার না, তোর দাদা যান। এনেছেন তো, এখন কি ফিরে দেবে? পারলে দিতাম। আমার জন্য একটা বার ওকে সুযোগ দেওয়া যায় না মা? রেহানা বেগম চুপ করে রইলেন। তাই নক্ষত্র আবার বলল, ওকে অপছন্দ করার হাজারখানেক কারণ থাকলেও পছন্দ করার একটা কারণ তো থাকবে। জানি না। একটু ভেবে দেখো তো, আজ ওর জায়গায় অন্য কেউ হলে ঘুরে তোমাকে আঘাত করতো যদি। ও কিন্তু মুখ বুজে আছে শুধু সংসার করবে বলে। আপু, আমি কাল চলে যাব রে। এসেছিলাম তোর এই হাসিটা দেখার জন্য, আর এই নে তোর উপহার। বিন্দুর কি হলো কে জানে, বাচ্চাদের মতো কাঁদতে লাগলো সে। দাদাজান, জ্যোতি সবাই তাকে সান্ত্বনা দিল, শুভেচ্ছা জানালো, অর্ঘ্য উপহার দিল। ঘণ্টাখানেক পর সবাই নিচে চলে গেলে নক্ষত্র এগিয়ে এলো বিন্দুর কাছে। গলায় সরু চেইন পরিয়ে দিতে দিতে বলল, মেয়েদের এসব গয়নায় আমার বেশ আসক্তি, সারা জীবন এভাবেই দিয়ে যাব, বিরক্ত হলেও কিছু করার নেই।
আপনি তো সুপুরুষ, তাহলে কেন আমার মতো এত কালো মেয়েকে আপন করে নিলেন? নক্ষত্রের অস্তিত্ব তো আলোতে নয়, অন্ধকারে। বিন্দুর মতো ছোট নক্ষত্র রাতের অন্ধকারে মিটমিটি আলো দেয়। প্রতি উত্তরে বিন্দু কোনো জবাব দিল না। শক্ত হাতে নক্ষত্রের ডান হাত আঁকড়ে ধরল। এই জন্য বড্ড ভরসার হাত। এই হাতেই নিজের ভবিষ্যৎ বিনা সংকোচে তুলে দেওয়া যায়। তাদের পাশের বিল্ডিংয়ের জানালা থেকে তখন এক মা ছায়ামূর্তি চুপচাপ সরে এলো চলে মুখ বুজে দিল বালিশের পেটে। মেয়ের রুমের দরজায় দাঁড়িয়ে ইতিয়ারা বেগম বললেন, পুত্র কুপুত্র হয়, কিন্তু মাঝে মধ্যে সন্তানের সুখের জন্য মাকেও কুমাতা হতে হয়। আমি না হয় সেই কুমাতাই হলাম। মায়ের ঘরে কোনোদিন স্বামী দেখো নাই? এভাবে তাকিয়ে আছো যে? এত বেহায়া কেমন মেয়ে তুমি? ইতিয়ারা বেগমের কথায় লজ্জায় মুখ নামিয়ে নিল বিন্দু। মুখে জমেছে লজ্জা এবং চোখের ধারায় চিকচিক করছে। মাথা নিচু করে বিন্দু ঘরে চলে গেল। এতক্ষণ সে বারান্দায় দাঁড়িয়েছিল, যেখান থেকে দেখা যাচ্ছিল নক্ষত্রকে। সবেমাত্র সে বেরিয়েছে অফিসে যাবে বলে। বিন্দু প্রতিদিন এখানে ততক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ নক্ষত্রকে দেখা যায়। আজ সেখানেই দাঁড়িয়েছিল, তখন ইতিয়ারা বেগম এসে কথাগুলো বললেন। শোন, এই মেয়েকে ভাঙা খুব কষ্ট হবে না। যখন কাউকে একদম নড়বড়ে করতে চাইবি, তার শক্তি কোথা থেকে আসছে সেটাই দেখবি, আঘাত সেখানেই করবি, ব্যাস। ইতিয়ারা বেগম কথা শেষ করে মুখে পান গুজে দিলেন। তার কপাল সত্যিই ভালো। না হলে কি ছোটবেলার সেই কথা রাখার জন্য কেউ বিবাহিত পুরুষের কাছে মেয়ে দিতে পারে? পাক্কা সই হতে হয়। ইতিয়ারা বেগম তার কথা রাখছে। সে বেআইন বানাবে রেহানা বেগমকে। এখন রেহানা বেগমকে রাজি করাতে হবে তার শ্বশুরকে। বিন্দুকে ডিভোর্স দেওয়ার পর অবশ্যই আর কোনো সমস্যা থাকবে না। স্বস্তির নিঃশ্বাস ফেললেন রেহানা বেগম। চায়ের কাপ তুলে নিয়ে চুমুক দিয়ে পুনরায় শুরু করলেন গল্প। ঘুমন্ত অর্ঝের দিকে তাকিয়ে আছে জ্যোতি। ঘুমোলে নাকি সবাইকে বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু অর্ঝকে লাগছে না। ঘুমের মাঝেও তার কপাল কিছুটা কুঁচকে আছে। শ্বাস পড়ছে খুব ধীরে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জরুরি কোনো কাজ এই মুহূর্তে সে সম্পন্ন করছে। একটু ভুল হলো না। সব শেষ, জ্যোতি এসেছিল অর্ঝকে জাগাতে কফি নিয়ে। তবে কফির কথা সে দিব্যি ভুলে বসেছে। এবার সে দেখছে শুধুই তার অভিরূপ প্রেমিক পুরুষকে। আমার দিকে এত তাকিয়ে থাকিস, তোর চোখ ক্লান্ত হয় না? হঠাৎ অর্ঝের এমন কথায় ভীষণভাবে চমকে যায় জ্যোতি। দ্রুত উঠে বসতে চাইলে হাত লেগে কফি পড়ে গেল। জ্যোতি ভীষণ ভয় পেয়েছে। অর্ঝ উঠে বসে জ্যোতির নাক টেনে বলল, মোটেই না। তাহলে সেদিন কনেকে ওইভাবে কেন বললি? অর্ঝের থেকে সরে এসে জ্যোতি বলল, আমি তোমার কাছে বড্ড বেশি, তাই না? খুব জ্বালাতন করে? তাই রইল কসম, তোমার প্রতি আমার প্রণয়ে ফিরব না তোমার নীড়ে যতক্ষণ না তুমি ডাকবে। এর পূর্বে যদি মৃত্যু হয় তো মৃত্যুই সই, তবুও তুমি ভালো থাকো। গটগট করে জ্যোতি অর্ঝের রুম থেকে বেরিয়ে চলে গেল। সারাদিন আর তাকে বাইরে দেখা গেল না। বিকেলবেলা বিন্দু ঘুমিয়েছিল। হঠাৎ অনুভব হলো পেটের মধ্যে কিছু একটা ঠোকরাচ্ছে। চোখ মেলে তাকিয়ে দেখলো তার পেটের উপরে একটা পাখি খুব যত্ন সহকারে খাবার খাচ্ছে। নাভির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাখির দানা। বিন্দু চিৎকার করবে ঠিক সে সময় নক্ষত্র বলল, প্রচুর খাবারের বাটি পাচ্ছিলাম না তাই। আমার পেট আপনার কাছে পাখির খাবারের বাটির সমতুল্য? ওয়েট, এত রাগ করার কি আছে? নড়বে না ও, কিন্তু আরো জোরে চল বসাবে। আপনি এটাকে সরান, আমার ভয় লাগতেছে। খাওয়া শেষ হোক। আমি কিন্তু রেগে যাচ্ছি। সত্যি? আপনার কি কোনো সন্দেহ আছে? না, তবে স্ত্রীদের রাগ খুবই মারাত্মক। জানো, গিনিস বুকে একটা খুনের কথা বলা আছে, যেখানে স্বামী স্ত্রীর ঝগড়ার সময় লোকটা হুট করে বলে সে অন্য মেয়েকে নিয়ে সংসার পাতবে। তখন স্ত্রী রাগের বশে 10 তলার উপর থেকে নিজেকে ফেলে দেয়। দুর্ভাগ্যবশত লোকটি তখন বাসা থেকে বের হয়েছিল এবং মহিলা পড়লো তো পড়লোই, লোকের উপরে পড়লো। মহিলার সৌভাগ্য সে বেঁচে গেল, অথচ তার স্বামী, যার মৃত্যুর কোনো কথাই নেই, সে মারা গেল। স্ত্রীদের রাগ যে ভয়াবহ, এটা তার একটি প্রমাণ মাত্র। আপনি কি এটাকে সরাবেন? এবার বিন্দুর গলায় স্বর স্পষ্ট। সত্যিই ভয় পাচ্ছে। নক্ষত্র মুখে শব্দ করতে
পাখিটা উড়ে অন্য জায়গায় বসে। বিন্দুর চোখ থেকে তখন টুকটুক করে জল নেমে এলো। নক্ষত্র পাশে বসে ডান হাতের আজলায় বিন্দুর মুখ নিয়ে নেয়। নক্ষত্রের বৃদ্ধাঙ্গুলি তখন ঘোরাফেরা করছে বিন্দুর ঠোঁটের চারপাশে। প্রাকৃতিক নিয়মেই পর্বতের মাঝে যখন কোনো শব্দের প্রতিধ্বনি হয়, ঠিক তেমনি বারবার প্রতিবার বিন্দুর ওষ্ঠে আঘাত করছে নক্ষত্রের পুরুষালী ঠোঁট। বিন্দু তখন মনে হচ্ছিল হাজারখানেক বিষ পিঁপড়ে কামড়ে ধরছে তার ঠোঁট। কালো, কালুঠি বেগুন, আরও না জানে কত নাম দিয়েছে সমাজ বিন্দুকে। তবে আজ এই অন্ধকার জীবনের মাঝে এক বিন্দু আলোর উৎস নক্ষত্র। নক্ষত্র নামক ব্যক্তিগত মানুষের মাঝে বাধা পড়ে বিন্দুর মতো মেয়েরা। কালো হাতেও মেহেন্দি বানায়, সাদা শাড়িতে তাদের অপরূপ লাগে, চোখে কাজলে তাদের অপরূপ লাগে। কালো মেয়েদের আলাদা রূপ নেই, এদের যা আছে সব বিধাতা প্রদত্ত। সেরাতে বিন্দু নিজেকে পুনরায় আবিষ্কার করলো নক্ষত্রের বেশে। নারী দেহ যেন আদিম প্রকৃতি সৃষ্টির উৎস। এ দেহ থেকেই জগৎ সংসারের সৃষ্টি। চড়াই উতরাই শেষে নিবিড় শান্তি। এই অনুভূতি মাত্রের নাম নক্ষত্র। যুবতী থেকে নারীতে পরিণত হওয়ার অনুভূতির নাম নক্ষত্র। খুব ভোরে বিন্দুর ঘুম ভাঙে। প্রতিদিন নক্ষত্রের সান্নিধ্যে তার কাছে করুণার মনে হতো, তবে আজ ভালোবাসার। রাতভর ঝড় তুফান চলছে, প্রকৃতি আলাদা ভালোবাসায় পূর্ণ। শাওয়ারের পানি শরীরে রাখতেই বিন্দু শিরশির করে কেঁপে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে পড়ল সারা শরীরে হালকা লাল দাগগুলো। বিন্দু এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, তারপর বিড়বিড় করে বলল, এত সুখ কপালে সইবে তো? সকাল সকাল চায়ের কাপে চুমুক, সাথে চলছে রুদ্র গোস্বামী অভিযোগ। নেই কবিতার বই। সত্যি কি অভিযোগ নেই? না, আছে। অর্ঘ্যের প্রতি জ্যোতির ভীষণ অভিযোগ। এত অভিযোগ যে জ্যোতি ভুলে যায় কি বলবে। বার দুয়েক কেসে জ্যোতি আবৃত্তি করতে শুরু করলো। তুমি আমার কাছে না থাকলে বুকের ভেতর হুল্লোড় করে ঢুকে যায় এক বিকিরি স্বভাব। মনে হয় এই ঘর আমার নয়, এ আকাশ আমার নয়, রাস্তা মাঠঘাট কোথাও যাবার দ্বারা এই সব কিছু অন্য মানুষের, আমার জন্য কোথাও কিছু নাই। তুমি কাছে না থাকলে 7 জনমের অন্ধকার নিয়ে লাফিয়ে আসে রাত। দিনগুলোকে শূন্য মনে হয় এই বাস্তব জনপদ, এই হকারের মতো চাঁদ। ট্রেন ছেড়ে যাবে প্ল্যাটফর্ম, মানুষের জিজ্ঞাসার শব্দ, এরা সব এক কোণে। তুমি কাছে না থাকলে পা দুটো দাঁড়িয়ে থাকে অনড়, ঠোঁট দুটো বন্ধ তালার মতো থাকে চুপ। বলো তো, এইগুলোর অভাব নিয়ে একটা মানুষ সত্যি করেই কি ভিখিরি হয় না? জ্যোতি আপু, তোমার উচিত আবৃত্তি চালিয়ে যাওয়া। তুমি অনেক সুন্দর আবৃত্তি করো। বিন্দুর দিকে ঘুরে জ্যোতি হাত বাড়িয়ে তাকে তার পাশে বসিয়ে বলল, আর তোমার উচিত এই সুন্দর সুন্দর মেহেদির ডিজাইনগুলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া। দেখো তো কত সুন্দর করে পারো তুমি, কত সুন্দর আলপনা। আরে এসব কি আর আমাকে মানায়? কেন মানাবে না? আমি ঘর কোনো মানুষ ভাই। তুমি আমার ভাইয়ের এক টুকরো আকাশ, তুমি ঘরে থাকবে। ঠিক সে সময় রুমে প্রবেশ করলো অর্ঘ্য। রুক্ষ মরুভূমি হয়ে আছে তার চেহারা। জ্যোতিকে দেখে হাসি ফুটে ওই সিগারেটে পোড়া ঠোঁটে হাসি লুকিয়ে বলল, বিকেলে ভাবি তোমরা দুজন তৈরি থেকো তো। বিন্দু বলল, আচ্ছা। ভাবি জিজ্ঞাসা করো কোথায় যাওয়া হয়, না জেনে তো আমরা কোথাও যেতে পারি না। দেশের অবস্থা যা তা, আজকাল কাউকে ভরসা করা যাবে না, তাই জিজ্ঞাসা করো কোথায় যাব। অর্ঘ্য খুব শান্ত ভঙ্গিতে হাতের সিগারেট জ্যোতির চায়ের কাপে ডুবিয়ে দিল। তারপর হিসিয়ে বলল, তোকে বিক্রি করে দিতে যাব, তৈরি থাকিস। প্ল্যান আগে থেকেই ছিল। নক্ষত্র জলদি ফিরে এলো। অর্ঘ্য কাজ শেষে ফিরেছে, জ্যোতি তৈরি, বিন্দু যাবে তৈরি হতে। নক্ষত্র খেতে বসেছে, তাই সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় একটা মেয়ে এসে কোনো কথা না বলে নক্ষত্রের পাশে বসে পড়ে। নক্ষত্রের হাত ধরে তার হাত থেকে ভাতের লোকমা মুখে নিয়ে একগাল হাসি মুখে তাকায়। রেহানা বেগমকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নক্ষত্র বিন্দুর কাছে চলে এলো। দুহাতে বিন্দুর হাত মুষ্টিবদ্ধ করে বলল, সংসারটা তোমার মায়ের, হুট করেই তুমি সবটা নিজের করে নিতে চাইলে মা হয়তো দায়িত্ব ছেড়ে দিবেন, কিন্তু এমন খুঁত করবেন। তুমি কি পারো না?
বিন্দু বিন্দু ভালোবাসা সম্মান দিয়ে মায়ের সংসার মায়ের থেকে উত্তরাধিকারী হিসেবে নিতে? পরের দিন সকালে রেহানা বেগমের বাজখাই গলা শোনা যাচ্ছিল। ছেলে বিয়ে করিয়ে সে রীতিমতো ঠকেছে। এই বয়সে এসে তাকে খেটে মরতে হচ্ছে। কোথায় এই বয়সে সে আরাম করবে তা নয়, তাকে রান্নাঘরে ঘুঁটে কুড়ুনির মতন পচে মরতে হচ্ছে। এই মাইয়া জানে না ডালে লবণ দিতে হয় কতটুকু, আর সে কি না সংসার করবে? রান্নাঘরের বাম দিকটায় দাঁড়িয়ে আছে বিন্দু। রেহানা বেগম রাগে গজগজ করতে করতে চলে গেলেন। বিন্দু যেন কান অবধি কথা পৌঁছতেই পারেনি। সে কাজ করতে লাগলো। এভাবে কাটতে লাগলো দিনগুলো। কখনো ভাতের চাউল মেপে দেওয়া, কখনো তরকারিতে হলুদ বা কখনো ডালে লবণ। একসময় রেহানা বেগম বিন্দুর সাথে রান্নাঘরে ধীরে ধীরে সময় দিতে লাগলেন। সকালবেলা যে সময় সে ইতিয়ারা বেগমের সাথে গল্প করে কাটাতেন, সে সময় এখন বিন্দুর সাথে রান্নাঘরে টুকটাক কাজ করেন। প্রায় 6 মাস পর আর সে তার শ্বশুর মশাইয়ের জন্য চা বানিয়েছেন। দুপুরে ঘুমের সময়টা এখন ঘুমিয়ে নয়, নানান কাজে কেটে যায়। বিকালবেলা ইতিয়ারা বেগমের সাথে হাঁটতে বের হয়। বিন্দুর প্রতি তার ব্যবহার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এটা সবাই খেয়াল করেছিল। সে একটা ধমক দিলেও বিন্দু চুপচাপ থাকে। সেদিন সকালে কাজের পর দুপুরে রান্নার কিছুক্ষণ পূর্বে হঠাৎ রেহানা বেগমের তীব্র মাথা ব্যথা শুরু হলো। বিন্দু তার মাথায় তেল দিয়ে দিচ্ছিল, তখন হুট করে বলে বসে, মা, আপনার চুলগুলো খুব সুন্দর। তাই? হ্যাঁ, দেখুন এখনো কত লম্বা কালো। জানো, নক্ষত্রের বাবা সবচেয়ে পছন্দ করতো আমার চুল। প্রতিদিন এই চুল নিয়ে তার কত আবদার ছিল। কখনো বেলি ফুলের মালা, কখনো চুল খুলে রাখা, লম্বা বেনুনি ধরে টানা, আরও কত কি। নক্ষত্র হওয়ার পর নিজের প্রতি যত্ন কমে গেল। এদিকে দেখি সে আমার সাথে কেমন একটা রাগ রাগ করে কথা বলছে। কয়েকদিন বুঝতে পারিনি। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার চুলের সে কি বাজে অবস্থা। তেল নেই, চিরুনি লাগাইনি। তারপরে সেদিন বিকালে অনেক দিন পর বসে চুলে যত্ন নিলাম, সুগন্ধি তেল লাগালাম। তখন এত নামি দামি তেল কোম্পানি ছিল না। তারপর টিপটাপ চুল বেঁধে অপেক্ষা করতে লাগলাম তার জন্য। সেই দিন অফিস থেকে এসে আমাকে দেখে তার মুখে আলাদা এক প্রশান্তি ছিল। সেই প্রশান্তির মাঝে হারিয়ে ফেলেছিলাম। তারপর থেকে মানুষটা যে কতদিন বেঁচে ছিল। আমি কখনোই আমার চুলের অযত্ন করিনি, কিন্তু যার জন্য যত্নে রাখতাম সে যখন নেই, তো আর রেখে কি হবে? আমার জন্য রাখবেন? কথাটা বলে বিন্দু কিছুটা ঘাবড়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, আপনার চুল আমার ভীষণ ভালো লাগে মা। রেহানা বেগম কিছু বললেন না, চুপচাপ উঠে চলে গেলেন তার নিজ রুমে। আজ 15 দিন হলো জ্যোতি অর্চের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখছে না। অর্চের এমন ছন্নছড়া ব্যবহারে আর নেওয়া যায় না। ভালোবাসলে তাকে আঁকড়ে ধরে রাখতে হয় 2 হাতে। যদি আঁকড়ে ধরার সাহস বা অনুভূতি না হয়, তাহলে উচিত নয় মিছিমিছি ভালোবাসা খেলা করা। সময়ের তাগিদে কাউকে প্রয়োজন বানিয়ে সময় ফুরলে তাকে ছুঁড়ে ফেলে কেন দিতে হবে? অথচ ইদানিং মানুষ কতই না বাহবার সাথে এই কাজ করে। জ্যোতির খোঁজে আজ এ বাড়িতে এসেছে অর্চ। জ্যোতি আপন মনের রং তুলি দিয়ে ক্যানভাসে আচড়ছে। সিগারেট মুখে নিয়ে এক রাজ ধোঁয়া উড়িয়ে দিল জ্যোতির মুখের সামনে ছেড়ে দিল। অসহ্য মেজাজ খারাপ হলেও জ্যোতি কিছুই বলল না, চুপচাপ বেরিয়ে আসছিল। তখন অর্ঘ্য আটকে দিয়ে বলল, আমার শরীরে সমস্ত প্রক্রিয়াটি জটিল হয়ে যাচ্ছে রে। আমরা এক্ষুনি এই ভাইরাসের অ্যান্টিবায়োটিক চাই। ভালো না বেশি কাউকে কাছে না রাখতে পারলে তার থেকে এমন কিছু চাওয়া ঘৃণিত অপরাধ বলে কিছুই না। ভালোবাসা সবসময় প্রমাণ কেন করতে হবে? ভালোবাসলে পরীক্ষা দিতেও হয়, আমি তো দিচ্ছি। বিয়ে ছাড়া আমরা বেশ আছি, কোনো পিছুটার নেই। টাকা লাগলে বলো দিচ্ছি, পতিতালয়ে তো আছেই। সেখানে গিয়ে তোমার ভাইরাসে অ্যান্টিসেপটিক নিয়ে এসো। জ্যোতির এমন কথায় ভীষণ ক্ষেপে যায় অর্ঘ্য। হাত মুচড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, বিয়ের পর যদি ছেড়ে দিই, অন্য নারীতে আসক্ত হই? ধরে নাও তুমি পুরুষ নয়, শুধুই কাপুরুষ। অর্ঘ্য জোর নয়, খুব আলতো করে স্পর্শ করে জ্যোতিকে। গাঢ় এবং দীর্ঘস্থায়ী চুম্বন প্রক্রিয়া শেষে জ্যোতিকে 2 হাতে আবদ্ধ করে যেন আকাশ আবদ্ধ করেছে চাঁদকে।
এত অভিমান ভালো নয় রে বুড়ি। আজ তোর ভাইয়ের সাথে কথা বলবো তো। তোর অভিমান যে শখানেক তরবারির সমান ফালা ফালা করে দিচ্ছে এই আমাকে। ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে অর্ঘ্য নক্ষত্র, দুজনের দৃষ্টি আকাশে। অর্ঘ্যের উদ্দেশ্যে নক্ষত্র বলল, জ্যোতি অর্থ কি জানিস? নক্ষত্র অর্থ যা? তারকা বা আলো। আমি আমার জীবনের আলো তোর হাতে দিয়ে দেব, তুই কি সামলে রাখতে পারবি? ভরসা রাখতে পারিস। বিন্দুকে আগলে রাখিস তো। ফুপির সাথে শেষমেশ ভাব জমে উঠলো বিন্দুর। হ্যাঁ, এই জন্য আমি ওদের মাঝে আসিনি, সময় দিয়েছিলাম দুজনকে। আমি একজনের পক্ষ নিলে অন্যজন কষ্ট পাবে, একজনের সাফাই গাইলে অন্যজন খারাপ ভাববে, তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। বিন্দুকে এই না পারা কাজের বুদ্ধি তো তুই নিজেই দিয়েছিস। আমি দিইনি, আমি শুধু ওকে আপন করে নিতে বলেছি, কারণ আমি জানি মাকে বললে মা মানবে না, ঝামেলা করবে। তাই বিন্দুকে বলেছিলাম মাকে আপন করে নিতে। দেখ, ও ওর মতন করে মায়ের কাছাকাছি চলে এসেছে, এটাই চেয়েছিলাম আমি। জ্যোতির মুখে সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল কণা। যাক, এতদিনে আল্লাহ দোয়া কবুল করেছেন। নিশ্চয়ই আল্লাহ কষ্টের উপরে স্বস্তি দান করেন। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের ফুল ফুটলো জ্যোতি আপুর। কাল রাতে ভাইয়ের সাথে কথা বলেছে। দুলা ভাই কি বলছেন? ভাইয়া রাজি, দাদা জানো রাজি। এখন মামা মামি এসে পাকা কথা দিবেন। যা, খুশি হলাম। তবে আমার একটা চিন্তা হচ্ছে, ইতিহার আর মেয়ে রিমি, ওর হাবভাব খুব একটা ভালো মনে হয় না। ইদানিং দেখছি ভাবির প্রতি ওর তাকানোর ভঙ্গি ভিন্ন, মানে কেমন যেন মনে হয় ভেতর ভেতর ফোন দিয়ে আসছে। আপুকে সাবধান করে দিও। তুই কাল সকালেই চলে আসবি, কোনো বাহানা করবি না। ক্রাশকে বিয়ে করে নিচ্ছ, আবার ক্রাশের বিয়েতে দাওয়াতও দিচ্ছ। আহ, তুমি কি কিছু বোঝো না? এমন মনের দহন জ্যোতির বিবির। হয়েছে হয়েছে, এখন রাখছি, তুই কালকেই চলে আয়। ব্যথার সমাধিতে বসে এমন ফোটায় আসার ফুল রাশি রাশি, যখন দেখি ওই মুখের হাসি। স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে কাছে দাঁড়াও। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এই দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জোরে নামে অথই আধার। শাশুড়ি ছেলের বউ ক্যাসেটে গান শুনছে, সাথে লুডো খেলছে, হাঁটাহাঁটির লড়াই চলছে। পাকা গুটি খেয়ে দিয়ে রেনা বেগম বিন্দুকে গুটি পার করতে পারেননি, টপাটপ খেয়ে দিল বিন্দু। বাইরে বৃষ্টি হচ্ছে, নক্ষত্র অফিস থেকে ফিরেছে, সেদিকে কোনো খেয়াল নেই দুজনের। নক্ষত্র ওদের বিরক্ত না করেই ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে দেখলো ওরা খেলায় মত্ত। এদিকে কাজের মেয়ে কফি দিয়ে গেলেও ওদের কোনো পাত্তা পাচ্ছে না সে। আশ্চর্যের বিষয়, ইতিহারা বেগম নিজে এসে ফিরে গেছেন, সেও নক্ষত্রের মতো পাত্তা পায়নি। এমনটাই হতে চেয়েছিল সবাই। হঠাৎ নক্ষত্র বলল, বউ শাশুড়ির যুদ্ধ চলছে। ঠিক সে সময় রেহানা বেগম জিতে গেলেন। মাত্র 1 পয়েন্টে বিন্দু হেরে গেল, তবু দুজনের মুখে বেশ হাসি। বিন্দু যেন হেরে গিয়েই বেশি খুশি হয়েছেন। নক্ষত্রের ইদানিং এক ভালো স্বভাব হয়েছে, সে প্রতিদিন আসার সময় ফুল নিয়ে আসে, বিন্দুর জন্য নয়, মায়ের জন্য। তবে এটা নিয়ে ইতিহারা বেগমের চিন্তার অন্ত নেই। সেদিন এক বিশাল ঝামেলা হয়েছে। ইতিহারা বেগম রান্নাঘরে গিয়েছিলেন, দেখতে পান বিন্দু মুখে বিড়বিড় করে কিছু বলছে আর রান্না করছে। এটা অবশ্যই চিন্তার বিষয়। এই মেয়ে নিশ্চয়ই জাদু টাদু জানে, না হলে কি রান্না করতে গিয়ে এইসব বলে। এই জন্য সে রেহানা বেগমের জন্য হুজুরের পড়া পানি এনে দিয়েছে, সাথে তাবিজ। অথচ কিছু থেকেই কিছু হচ্ছে না, তাই সে সিদ্ধান্ত নিয়েছেন খুব দ্রুত কবিরাজের কাছে নিয়ে যাবে। বাম দিকে, আরে না ডান দিকে, আর একটু নিচে, এই উপরে। কপট রাগ দেখিয়ে বিন্দু নক্ষত্রের সামনে এসে দাঁড়ালো। আমি পারবো না, আপনার পিঠ আপনি চুলকে নিন। নক্ষত্র হাত বাড়িয়ে বিন্দুকে তার কোলের কাছটায় বসিয়ে ঘাড়ে থুতনি রেখে বলল, তুমি এমন কেন? কেন? অনেক ভালো, কোনোদিন বলা হয়নি, তবে তুমি সত্যি ভালো। আমার কোনো রূপ নেই,
কোনো গুণ নেই, সংসার আমাকে আঁকড়ে ধরতেই হবে, এটাই আমার পরিচয়, আপনার স্ত্রী। যদি আমি বলি নিজের পরিচয় বানিয়ে নাও। আমার লেখাপড়া বেশি দূর নয়। অনিয়মিত হয়ে পরীক্ষাটা আবার দাও। চাকরি কি আদৌ পাবো? চাকরি করে পরিচয় বানানো যায়। মানে? তোমার আত্মতৃপ্তি যে কাজে, তুমি না হয় তাই করবে। ঠিক সে মুহূর্তে প্রবেশ করে অর্ঘ্য। বিন্দু তাকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। অর্ঘ্য বিছানার এক পাশে বসতে বসতে জ্যোতি রুমে প্রবেশ করে, সাথে কণা। নক্ষত্রের দিকে তাকিয়ে অর্ঘ্য বলল, তাহলে ভাই এই তিনটাকে চল বেছে দিই, বেশ টাকা পাওয়া যাবে। তারপর এখানে সবকিছু গুটিয়ে আমরা নেক্সট ফ্লাইটে ভেগাস নাগরীতে চলে যাই। সাথে থাকবে তোর প্রিয় স্ত্রী রিমি, কি বলিস? জ্যোতি রাগ করে চলে যাচ্ছিল, কণা আটকে দিল। তারপর নক্ষত্র হেসে বলল, তোমাদের জন্য আমাদের একটা প্ল্যান আছে। এখানে রাখা আছে 3টি শাড়ি, সাথে কিছু প্রিন্ট। বিন্দু, তোমার কাজ হবে এই শাড়িগুলোতে সুন্দর নকশা করা, আর বাকি দুজন হবে এই শাড়ির মডেল। বাদ বাকি কাজ আমাদের দুজনের। 3 দিন সময়। ঠিক 3 দিন পর 2টো শাড়ি তৈরি হবে। চতুর্থ দিনের দিন আমরা যাব ফটোশানে করতে। আর হ্যাঁ, বলা যায় ফ্যামিলি পিকনিক। নক্ষত্রের কথা শেষ হতে না হতেই রেমি এলো। সে এসে বলল, আমিও যাব তোমাদের সাথে। নক্ষত্র সহমত জানালেও এটা হয়তো তখনও জানতো না যে রেমি কত বড় সর্বনাশ হতে চলেছে তার ভবিষ্যৎ জীবনে। ওই কালিরে মেনে নিলি শেষ অবধি? রেহানা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ইতিহারা বেগম। হতাশায় নিমজ্জিত রেহানা বেগম তাকালেন তার দিকে। ও মেয়ে হিসেবে খারাপ নয়। নাতি নাতকুর কালো হবে ভেবেছিস? আল্লাহ যা দান করে। তেঁতুল যতই মিষ্টি হোক, তেঁতুল তেঁতুলই হয়। তুই আর আমি জানি তেঁতুলের আমাদের জন্য কত উপকার। প্রেশার হাই হলে আমরা ছুটি তেঁতুলের পেছনে। তাই আল্লাহ যদি তেঁতুল দান করে খুশি হয়, তো তেঁতুলি না হয় খুশি মনে গ্রহণ করব। ইতিরা বেগম অন্য কোনো কথা বললেন না, হনহনি হেঁটে চলে এলেন সেখান থেকে। রেহানা বেগম বাসায় ফিরলেন আরও কিছুক্ষণ পর। রাস্তায় হঠাৎ করে আজ সকাল সকাল ফল বিক্রেতাকে পেয়েছেন। ভাঙ্গি ফল দেখে খুশি মনে কিনে নিয়ে বাসায় ফিরলেন। সকালের নাস্তার টেবিলে ভাঙ্গি ফল দেখে অর্ঘ্য বলে উঠল, ভাঙ্গি খাইতে আলুর মতো, তরমুজ খাইতে পানি। মাইয়া এত নিষ্ঠুর আগে কি তা জানে? জ্যোতির দিকে তাকিয়ে মিচকে হাসি দিয়ে তার পাশে বসলো অর্ঘ্য। খাবার টেবিলে তখন বিন্দু, জ্যোতি, অর্ঘ্য, নক্ষত্র। তাদের কথা বলার বিষয় এখন রেমি। কেন যেন এই মেয়ের কথা উঠলেই আশেপাশে পোড়া পোড়া গন্ধ ভরে যায়। ভাই যাই বলিস, রেমিকে কাল জাস্ট ওয়াও লাগছে। অর্ঘ্যের কথায় সাই দিয়ে নক্ষত্র বলল, ওকে নিলে সবসময় মানায়। নক্ষত্র বিন্দুর হাত ধরতে চেষ্টা করে, অথচ বিন্দু হাত সরিয়ে নেয়। প্রশংসা করবে একজনের আর হাত ধরবে অন্যজনের, এ ভীষণ অন্যায়। বিন্দু সরে যাওয়ায় কপাল কুঁচকে নক্ষত্র তার দিকে তাকায়। বিন্দুর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। এটা তীব্র লক্ষণ বিন্দুর রেগে যাবার। দাম্ভিকতার সাথে হেসে নক্ষত্র আবার বলল, জানিস রেমির হাত দুটো একদম নরম। ভাই ও নিজেই পুরোটা আটার বস্তার মতো নরম। এই সময় পিকনিকের প্ল্যান নিয়ে রেমি এসে হাজির। নক্ষত্রের পাশে চেয়ারে নয়, বিন্দুর পাশের চেয়ারে বসলো সে। হাসি মুখে বিন্দুর সাথে কথা বলছে। বিন্দু মেনে নিয়েছে, তবে কাজের বাহানা দিয়ে উঠে গেল বিন্দুর সাথে জ্যোতিও। যাবার সময় অর্ঘ্যের পেটে বেশ জোরে চিমটি কেটে গেল জ্যোতি। এর মানে, এসো বাপু, আবার আমার ঘরে তোমায় আমি আটা ময়দা সুজির ভ্রমণ করাচ্ছি। 2 দিনের মাঝেই বিন্দু কাজ শেষ করে ফেলল। এক কালারের সুতি শাড়ির মাঝে হাতে আঁকা নানান ধরনের চিত্র ফুটে উঠেছে। রেহানা বেগম তাকিয়ে আছেন শাড়িগুলোর দিকে। এই মেয়ে এত সুন্দর হাতের কাজ পারে তা জানা ছিল না। সে অভিভূত হয়ে দেখছিলেন। পরদিন সকাল সকাল সবাই বেরিয়ে পড়ল পিকনিকের উদ্দেশ্যে। জ্যোতি, কণা এবং রেমি হচ্ছে তাদের শাড়ি পরিয়ে তা বাঙালি নারী। বিন্দুকে অর্ঘ্য বলেছিল, তবে বিন্দু রাজি হয়নি। নক্ষত্র জোর করেনি। কাজের মানুষ ইতিহারা, রেহানা বেগম রান্নায় ব্যস্ত। বিন্দু তাদের সাথে ছিল, তবে নক্ষত্র সবাইকে ফাঁকি দিয়ে তাকে দিঘির দিকে নিয়ে এসেছে। ঘাসের মাঝে
ফুটেছে ছোট ছোট ঘাসফুল। বিন্দু দু হাতে সেগুলো স্পর্শ করে দেখছিল। হঠাৎ তার মাথায় দারুণ একটা প্লট এসে যায়। একেই হয়তো বলে শিল্পীর গুণ। বিন্দু মনে মনে পরবর্তী শাড়ির জন্য থিম সাজিয়ে ফেলেছে। জানি না কিভাবে কি হবে, তবে নক্ষত্র বলেছে অনলাইন বিজনেস করবে বিন্দু। এতে তার আলাদা পরিচয় হবে, সবাই বিন্দুকে চিনবে। কেন বিন্দু, আমার দিকে তাকাতে এত লজ্জা? নক্ষত্রের প্রশ্নে চকিতে তাকায় বিন্দু। নক্ষত্রের চোখের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল সে। নক্ষত্রের চোখের দিকে তাকাতে তার ভীষণ লজ্জা। সে পারে না তাকাতে, অথচ নক্ষত্রের ইদানিং বায়না এটাই থাকে। না মানে এত দ্বিধা? বিন্দুর বিনা বাক্যে বসে থাকায় নক্ষত্র তার কোলে মাথা রেখে চোখ বুজে আছে। এই জন্য এক অদ্ভুত মোহ। কৃষ্ণবর্ণী এক মেয়ের কোলে মাথা রেখে ঘাসে গা এড়িয়েছে ঠিক এক রাজার পুত্র। বিন্দু চুপচাপ হাত বুলিয়ে দিচ্ছে নক্ষত্রের চুলে। বিয়ের পর প্রথমবার বেড়াতে এসেছে। এই অনুভূতি আশা কি বিন্দু তখন করেছিল, যখন বেনারসি গায়ে বউ সেজে দাঁড়িয়েছিল বিয়ের রাতে? ভাগ্যিস আত্মহত্যা করেনি, না হলে এসব অনুভূতি উবে যেত। অর্ঝের ডাকে তাদের উঠে যেতে হলো। দিঘির ধারে চলছে ফটো সেশন। বিন্দু পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ কি থেকে কি হলো, বিন্দু গড়িয়ে পড়ে গেল দিঘির পানিতে। নক্ষত্র বা কণা কেউ বিন্দুকে ধরার সময় পেল না। বিন্দু হাবুডুবু খাচ্ছে দিঘির পানিতে। ঠিক সে সময় সবাইকে অবাক করে দিয়ে পানিতে ঝাঁপ দিল ইতিয়ারা বেগমের একমাত্র কন্যা রেমি। মৃত্যু এবং বিশ্বাসঘাতকতা দুটোই অনিবার্য, স্নিগ্ধ সত্য, অথচ আমরা এ দুটো শব্দকে ভয় পাই। বিন্দু পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন রেমি তাকে উঠিয়ে নিয়ে এলো। গায়ে সব জামা কাপড় লেপটে গেছে। অর্য সেদিকে না তাকিয়ে সরাসরি সেখান থেকে চলে গেল। জ্যোতি ছুটল কিছু একটা আনতে। রেমি বিন্দুর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। নক্ষত্র এগিয়ে যেতে চাইলে রেমি বাধা দেয়। হে, আমি আছি তো, আমি দেখছি, তুমি যাও। দেখছো না ও ভিজে আছে? একটা শুকনো তোয়ালে দিয়ে বিন্দুকে আবৃত করে কণা বলল, তুমি যতটা ব্যস্ত হচ্ছ, মেরি আপু গ্রামের মেয়ে। আমরা আর কিছু পারি বা না পারি, ছেলেবেলা থেকে সাঁতার কাটতে জানি, আর আপু তো সাঁতারে পটু। রেমির উদ্বিগ্নতা কিছুটা মলিন হলো, আবার বলল, তোমার কাটেনি তো? না, আমি ঠিক আছি। আমার জন্য আপনি অযথা ভিজে গেলেন। ব্যাপার নয়, তুমি এসো, চেঞ্জ করে নেবে। রিমির ব্যবহার এমন যেন নক্ষত্র বিন্দুর জন্য অচেনা কেউ একজন। বিন্দুকে এভাবে আবৃত করেছে, নক্ষত্র দেখলো পাপ লাগবে। রেমি, তুমি যাও, বিন্দুকে আমি নিয়ে আসছি। কণা, তুমিও যাও। নক্ষত্রের কণ্ঠে কিছু একটা ছিল যা সচরাচর থাকে না। কেমন একটা কাট কাট স্বর, স্পষ্ট লক্ষ্য এবং আদেশ মিশ্রিত। ওরা চলে যেতেই নক্ষত্র বিন্দুকে কাছে টেনে নিল। নিজের সাথে লেপ্টে থাকা বিন্দুর শ্বাস প্রশ্বাস তাকে যেন জীবন দান করছে। আমি ভিজে আছি, কি পরবো? চলো, ওই দিকটায় চেঞ্জ করে নিবে। বিন্দু যখন চেঞ্জ করে ওয়াশরুম থেকে ফিরে এলো, নক্ষত্র তখন কটেজের বিছানায় বসে আছে। বিন্দুকে হাত ধরে টেনে এনে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, পড়ে গেলে কিভাবে? হঠাৎ মাথাটা ঘুরে উঠেছিল, চোখ ঝাপসা হয়ে এলো। আমি কিন্তু ভয় পাইনি। বিন্দু মুচকি এসে নক্ষত্রের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি, কারণ পুরুষ মানুষের ভয় পেতে নেই। যে কোনো পরিস্থিতিতে তাকে থাকতে হয় বীরের নেই। শুধু শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি এতটাও সুন্দরী নয়। তুমি আমার সহধর্মিণী, এটাই কি বড় নয়? এত ভালোবাসা কপালে সইবে তো? না শুয়ে যাবে কোথায়? যদি বসেছিল কটেজের বাঁদিকে শেষ সীমানায়। অর্য তার সামনে ফোনে কথা বলায় ব্যস্ত। জ্যোতির দিকে তাকানোর সময় অবধি নেই। তাই জ্যোতি অর্চের সবচেয়ে অপছন্দের কাজটি করতে লাগলো। কাউকে দিয়ে পান আনিয়ে গাল ভরে খাচ্ছে আর গান গাইছে। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদর পান খিলি তারে বানাইয়া খাওয়াইতাম। পানের পিক ফেলে টিস্যু দিয়ে মুখ পুছে সে ফোনে ব্যস্ত হয়ে গেল। অর্ঘ্য আশেপাশে নেই, এমন একটা হাব ভাব তার। এই কাজটা অর্ঘ্যের সবচেয়ে বিরক্ত লাগে। পানের পিক, গা ঘিন ঘিনে ব্যাপার। জ্যোতির মুখে পান দেখে ফোন রেখে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মুখে কে?
হুম। মুখে কি? পান। দে, আমিও খাবো। হুম। দে। আর তো নেই। কে বলেছে নেই? যা আছে তাই দে। আমার মুখ ব্যতীত আর কোথাও নাই। তো আমি কি বলেছি নাকি অন্য কোথাও আছে? জ্যোতি একটা ফাঁকা ঢোক গিলে বলল। দূরে থাকো, ছি, ঘৃণাবৃত্তি কিছুই নাই। তার পরের মিনিটে জ্যোতির মুখ থেকে পান হঠাৎ উধাও হয়ে গেল। অর্ঘ্য পান চিবোতে চিবোতে বলল, মাঝে মাঝে ঘৃণা পিত্তির জিনিসও টইটম্বল ভালোবাসা থাকবে রে কপিলা। সকালবেলা যখন ফিরে আসছিল বিন্দুর শরীর আরও খারাপ হলো, এতটা খারাপ যে বারবার বমি করছে। তাই বাধ্য হয়ে রেহানা বেগম এবং নক্ষত্র তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইল। রেমি বলল সে যাবে, তাই সবাই মিলেই গেল। বিন্দু বার কয়েক বমি করে সে নেতিয়ে পড়েছে। গাইনি বিশেষজ্ঞ মিউ খানের চেম্বারে বসে সেদিন রেহানা বেগম এবং নক্ষত্র কিছু জানতে পারে, যা পুরোপুরিভাবে বদলে দিতে চলেছিল নক্ষত্র বিন্দুর সম্পর্ক। কারণ জন্ম এবং মৃত্যুতে আমাদের কারো হাত নেই। সবার কপালে সুখ হয় না, ঠিক দুঃখের পর থাকে স্বস্তি। কৃষ্ণবর্ণী জীবনে সুখের আভা ফুটে উঠেছে, পাল্টে দিচ্ছে তার জীবনের 7 রং। বিন্দুর সুখের খবর খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে গেল। তার ফুফু একদিন আক্ষেপ করলেন ছেলের বউ হিসেবে না পেয়ে। বিন্দু যেন কয়লা থেকে পুরো হিরেতে রূপ নিয়েছে। তার প্রশংসা এখন সবার মুখে। গ্রামের মানুষ বলে, মাইয়া ভালো আছিল, সব বাইরে ভালোবাসছে, রাস্তার ফকির গো খাওয়াইছে, পথিক গো পানি দিছে, লাভের পাতা বিলাইছে, তাই কপাল কইরা জামাইও পাইছে। ও মানুষের 2 হাত দিছে, আল্লাহ এখন ওর 2 হাতও করে দিতাছে। আজ প্রায় 8.5 মাস পর বিন্দু এসেছে তার বাবার বাড়ি। সেই চেনা পরিচিত গ্রাম, রাস্তা, গাছ, পাখির ডাক, বাতাস, রোদ, নদীর কলকলানি শব্দ সব বিন্দুকে বিমোহিত করছে বারবার। বড়ভাবে চুলে তেল দিয়ে দিচ্ছেন, সাথে খোঁজ খবর নিচ্ছেন ও বাড়ির সবার। কণা তার পায়ের নখ কাটছে, মেজো ভাই ছোট্ট খুঁটির মিষ্টির দই এনে দিয়েছেন। বিন্দু তাই খাচ্ছে আর ভাবির সাথে গল্প করছে। আজ গতকাল বিকেলে বিন্দু এসেছে, ছোট ভাই নিয়ে এসেছে। গ্রামের নিয়ম, প্রথম বাচ্চা মায়ের বাড়িতে হয়। 5 মাসের পেট নিয়ে খুব দ্রুত চলাফেরা করতে পারে না সে। হ্যাঁ, বিন্দু মা হতে চলেছে। ছোট্ট নক্ষত্রের বিন্দু বিন্দু আলো পরিণত হতে চলেছে এক আলোক বিন্দুতে। তোর শাশুড়ি এখন কেমন করে রে? মা খুব ভালো ভাবি। তাহলে বিয়ের দিন এমন করলো কেন? তা তো রাজপুত্রের আর আমি ঘুটে কুড়োনি, মিলে নাকি? মায়ের খাবি, নিশ্চয়ই জামাই ভালো মানুষ। দেখিস তোর পেটের জন আল্লাহর রহমতে তার মতোই হবে রে। হ্যাঁ, বাবার বুদ্ধি, গুণ, বৈশিষ্ট্য যেন পাই। আর তোমার ধৈর্য? কথাটা শুনে বিন্দু এবং বিন্দুর ভাবি মুখ তুলে তাকিয়ে দেখেন নক্ষত্র দাঁড়িয়ে আছে, সাথে রেহানা বেগম। কথাটা রেহানা বেগম বলেছেন। ওনাকে এখানে দেখে উঠে দাঁড়াতে চেষ্টা করে বিন্দু। রেহানা বেগম হাত ধরে দাঁড় করিয়ে বললেন, আমার ঘর খাকা করছে, যেন ঘর আছে অথচ পিরান নেই। বিন্দুর ভাবি ততক্ষণে তার শাশুড়িকে ডেকে এনেছেন। হাসি মুখে বিন্দুর মা তাদের ঘরে নিয়ে বসতে দিয়ে বললেন, মেয়ে আমার গতকাল বিকালেই তো এসেছে। আমার যে তাকে ছাড়া চলে না, বিয়াই আমি তাকে নিয়ে এসেছি। সে দেখা যাবে ক্ষণে, আপনারা বিশ্রাম করেন। রাতে মৃদুস্বরে নাক ডাকছে বিন্দু। হাঁ করে ঘুমিয়ে আছে। নক্ষত্র তার মুখের দিকে তাকিয়ে আছে। তারপর ভালোবাসার স্পর্শ এঁকে দিল বিন্দুর চোখে, ঠোঁটে, গালে। বিন্দু তাকিয়ে নক্ষত্রের দিকে মুচকি এসে হাত বাড়াতে নক্ষত্র মুখ লুকায় বিন্দুর বাহুতে। আস্তে ধীরে বিন্দু হাত বুলিয়ে দিচ্ছে নক্ষত্রের চুলে। কাল আমরা ফিরে যাব। বিন্দু হেসে বলল, 2 দিন থাকি। না, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কাছের কেউ হারিয়ে যাচ্ছে। সামনে জ্যোতির বিয়ে, তাই হয়তো এমন লাগছে। হয়তো, তবুও কাল চলে যাব। আচ্ছা বেশ, এবার ঘুমিয়ে পড়ুন। বালিশ ভালো নয় বাড়ির, এই বাড়ির বালিশ আমি চিথান দিব না। কেন? এবার বালিশে বিন্দু বিন্দু গন্ধ নেই। আপনার বাসায় আছে? আমাদের পুরো বাড়িতে বিন্দু বিন্দু গন্ধ আছে। ও আচ্ছা, তাহলে ঘুমাবেন কোথায়, মাথা রেখে? প্রিয় তোমার উৎস পাজরে।
পৃথিবীর সব কিছুতে বাদ দেওয়া যায়, শুধু বাঁধনে বাধা দেওয়া যায় না স্বপ্নকে। আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, রাতে ঘুমানোর আগে আগামীকালের কাজ নিয়ে হাজারো চিন্তা করি, কিন্তু কখনো ভেবে দেখেছি এই রাতে চোখ বন্ধ করলাম আর যদি না খুলতে পারি? ঘুম এবং মৃত্যুর মাঝে দুটো পার্থক্য। ঘুমন্ত ব্যক্তি শ্বাস নেয়, মৃত ব্যক্তি নেয় না। ঘুম ভেঙে যায়, মৃত্যু কাটে না। রাত ভোর হতে পারেনি, যমদূত সেরাতেই মৃত্যুর খবর নিয়ে হাজির হয়েছিল সে বাড়িতে। ভোরের আলো ফোটার আগেই বিন্দু বিন্দু করে সজরে বিন্দুর সকল সাহস, অনুভূতি এবং ধৈর্য যেন উবে গেল। কারণ সত্যি জন্ম এবং মৃত্যুতে আমাদের কারো হাত নেই, মৃত্যুতে আমাদের কোনো হাত নেই। আমরা পারি না মৃত্যুকে কাটাতে, পারি না, না পারি এটা থেকে মুক্তি পেতে, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি। বৃষ্টির সে রাতেই বিন্দু এবং রেহানা বেগমকে নিয়ে ফিরে এলেন নক্ষত্র। হাসপাতালের করিডোরে অর্ঝের হাত শক্ত করে ধরে আছে জ্যোতি। ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে অর্ঝ। মেয়েটা যে ভীষণ ভয় পেয়েছে এটা বুঝতে বাকি নেই অর্ঝের। তার চুলে হাত দিয়ে কোনোভাবে হাত খোপা করে দিল, গায়ের ওড়না টেনে আবৃত করে জ্যোতির শরীর। একটু পানি নিয়ে আসি। না, কোথাও যাবে না তুমি। আচ্ছা বেশ। জ্যোতি কাঁদছে, কান্নার দমকে তার গা বারবার দূরে উঠছে। একসময় ভোর হতে চলেছে, যদিও চোখ বুঝতে ঠিক তখন শোনা যায় রেহানা বেগমের আর্তনাদ। লাশ নিয়ে তাহলে এবার বাড়ি ফেরার পালা। মৃত খবর শুনে বিন্দুর মা তাকে আসতে দিতে চায়নি, তবে যে দেহ সবে পরিণত হয়েছে একমাত্র সে দেখিয়েছেন এই কালো মেয়ের প্রতি ভালোবাসা। হ্যাঁ, দাদা সাহেব মৃত্যুবরণ করেছেন, কার্ডিয়াক অ্যাটাকের কারণে মারা যান। বাড়িতে কেউ ছিল না, অবস্থা খুব খারাপ হলে জ্যোতি বুঝতে পারে। একা নিয়ে আসার সাহস করেছিল, তবে এখানে নিয়ে আসার পর শেষ নিঃশ্বাস ফেললেন দাদা সাহেব। অন্তঃসত্ত্বা নারীর লাশ দেখতে নেই, তবুও বিন্দু একদম চুপচাপ বসেছিল লাশের পাশে, খোলা চুল এবং এলোমেলো অবস্থায়। নক্ষত্র অর্ঝ সকল ব্যবস্থা করতে ব্যস্ত ছিল। লাশ দাফন করে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েছে নক্ষত্র। বাবা মারা যাওয়ার পর বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন, আজ তার সেই শীতল স্পর্শ থেকে হারিয়ে যাচ্ছে। রেহানা বেগমের অবস্থাও করুণ, তবুও সে যেন এক মহামানবী। এক হাতে সামলে যাচ্ছেন বিন্দু জ্যোতিকে, বিন্দুর কোনো অযত্ন হতে দিচ্ছেন না। এদিকে জ্যোতি ফুপিয়ে কাঁদছে। দাদা জানের ইচ্ছা ছিল আমার বিয়ে। কথা শেষ করার পূর্বেই ডুকরে কেঁদে উঠছে জ্যোতি। অর্য সান্ত্বনা দিচ্ছে না, দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদা জানে ঠিক করার দিনই বিয়ে হবে। নক্ষত্র মায়ের কোলে মাথা রেখে চুপচাপ ছিল। পাশে বিন্দু, রিমি বিন্দুর পাশে বসে আছে, বিন্দুর পায়ে তেল মালিশ করে দিচ্ছে। বিন্দু না করেছিল, তবে সে শোনেনি। নক্ষত্র ফিরে এসে দেখে বিন্দু ঘুমিয়ে আছে। রিমি, তুমি যাও, আমি আছি ওর কাছে। আমি থাকি না, তুমি রেস্ট নাও। প্রয়োজন নেই, তুমি যাও। রেমি চলে যাওয়ার পর বিন্দুকে শক্ত হাতে আবদ্ধ করে নক্ষত্র ডুকরে কেঁদে ওঠে। সময় প্রবাহমান, ধীরে ধীরে কেটে গেল প্রায় 3 মাস। আজ জ্যোতির বিয়ে। দাদা জানের ঠিক করা দিনেই ঘরোয়াভাবে বিয়ে হলো জ্যোতির। সবাই নিচে, বিন্দু ধীরে ধীরে উপরে এসেছে বাসর সাজাতে। সব গোছানোই, তবুও দেখতে এসেছে। 9 মাসের ভরা পেট নিয়ে হাঁটতে সমস্যা হলেও এ কাজ সে করবেই করবে। কি করছো বিন্দু? বাসর সাজাচ্ছ? রিমি আপু, ও এসো এসো, এই তো দেখছিলাম। ইদানিং রেমির সাথে বিন্দুর বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। রেমি বিন্দুর যথেষ্ট খেয়াল রাখে। বিন্দুর প্রতি রেমি এতটাই পজিটিভ যতটা নক্ষত্র নয়। তাহলে চলো আমরা এক দফা ট্রায়াল দিয়ে নেই। রেমির কথায় এক দফা হাসে বিন্দু, তবে রেমি এক দৃষ্টিতে তাকিয়েছে বিন্দুর দিকে। সে দৃষ্টিতে কিছু আছে। তুমি যে কী সব বলো না, চলো নিচে যাই। আমি সত্যি বলছি বিন্দু, আমি আর পারছি না। আমার তোমাকে চাই, চাই মানে এক্ষুনি চাই। আপু এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? সরে যাও, আমি নিচে যাব। বিন্দু চলে আসতেই রেমি ওর শাড়ির আঁচল ধরে টান দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি বিন্দু। তোমার কোন অধিকার নেই আমার ভালোবাসার প্রত্যাখ্যান করার। আমার তোমাকে চাই মানে চাই, শারীরিক এবং মানসিকভাবে।
রেমির আচরণে বিন্দু জান পরাণ অবাক হয়ে তাকিয়ে আছে। এ কি বলছে রেমি? বিন্দু, কেউ জানবে না প্লিজ, একটু ভালোবাসা চাই। ছি আপু, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল না, আমি উন্মাদিনী হয়েছি। তোমার ভালোবাসা আমি উন্মাদিনী হয়েছি। প্রথম যে রাতে তোমাকে ছাদে দেখেছিলাম, সেই রাতে তোমার হাসি আমাকে পাগল করে দিয়েছিল। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তুমি কেন বুঝতে পারো না। পানিতে যখন তুমি ডুবে যাচ্ছিলে, আমার মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। তোমার শরীরে এমন আলাদা গন্ধ পায়, নক্ষত্র তোমাকে এতটা সুখ দিতে পারবে না যতটা আমি দিব। রিমি তখন দুহাতে বিন্দুকে আটকে ফেলেছে। বিন্দু চেষ্টা করেও নিজেকে ছাড়ানো, কিন্তু রেমি শক্তির সাথে পারছে না। যতটা সে পারছে তার থেকে বেশি অস্থির হয়ে উঠেছে। ভরা পেট আর সইছে না যে। আপু পায়ে ধরি, ছাড়ো, আমার বাবুটার কোনো ক্ষতি হয়ে যাবে। রেমি ততক্ষণে পুরো উন্মাদ। সে বিন্দুকে কাছে চাইছে। বিন্দু সব শক্তি দিয়ে ধাক্কা দিল রেমিকে। রেমি কিছুটা সরে এসে আবার ঝাঁপিয়ে পড়ে বিন্দুর উপর। এই বাবুর জন্য এত কিছু? একজন নারী অন্যকে বাচ্চা দিতে পারে না বলে এমন? বাচ্চাই কি সব? তুমি সব নারীত্বের মায়া ছেড়ে দাও, আমি তোমাকে পৃথিবী সব সুখ এনে দেব। বিন্দু অস্থির হয়ে উঠেছে। নিজেকে মানসিকভাবে প্রথমে শান্ত করতে হবে, এরপর শারীরিকভাবে পারবে সে। তাই মনে মনে নিজেকে শান্ত করলো। নিজের দুহাত রেমির মুখ আজলায় ভরে নিতেই রেমি যেন এক শান্ত মানবী। রেমির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বিন্দু সর্বোচ্চ শক্তি দিয়ে তার হাঁটু দিয়ে আঘাত করে রেমির তলপেটে। ব্যথায় কোকিয়ে ওঠে রেমি। সেই সুযোগে দরজা খুলে বেরিয়ে যায় বিন্দু, কিন্তু কপালে বেশি দূর সায় দেয় না। রেমি উঠে এসে বড় সাইজের একটা মোমবাতি গড়িয়ে দেয় বিন্দুর দিকে। সেটির সাথে পা লেগে ধপাস করে পড়ে যায় বিন্দু। গগন বিদারী চিৎকার দিয়ে বিন্দু প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে রইল সিঁড়ির ধারে। সাদা ফ্লোরে তখন একটা ধারা বয়ে যাচ্ছিল, পাতলা সরু তবে গাঢ় রক্তের ধারা। বিন্দুর ছেলে জন্মেছে, এক ফুটফুটে ছেলে। কণা তাকে কোলে নিয়ে অঝরে কেঁদেই চলেছে। বিন্দুর চিৎকার প্রথমে শুনতে পায় জ্যোতি। ওরা ভেবেছিল সে পড়েছে পা পিছলে। রক্তের ধারা তখন অনেকটা। ব্লাউজের হাতা ছেঁড়া দেখে ওরা কিছুটা আঁচ করতে পারলেও আমলে নেওয়ার সময় পায়নি। তবে রাস্তায় নক্ষত্রের কানে বিন্দু ধীরে ধীরে এসব বলে নিস্তেজ হয়ে যায় বিন্দু। আপুর ছেলে কালো হয়নি কালো। আমার আপু জীবনের আলো হয়ে এসেছে আমার বর্ণ। মা গো, আপুর ছেলে কালো হয়নি। নক্ষত্রকে সান্ত্বনা দিচ্ছে রেহানা বেগম, অথচ এদিকে নিজেই প্রচলভাবে কাঁপছে। দীর্ঘ 3 ঘন্টা পর স্বস্তি ফিরে এলো সবার মাঝে। বিন্দু রেসপন্স করছে। এদিকে বাচ্চাটা সুস্থ, সময়ের আগে হলেও ছেলেটা সুস্থ আছে। বিন্দুর অবস্থা মোটামুটি হলেই তার মুখ থেকে সবাই সবটা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। প্রথমে বিন্দুর কথা অবিশ্বাস্য হলেও যখন জ্যোতি কণা বলল রেমির আচরণ আসলে স্বাভাবিক নয়, তখন অর্ঘ্য নক্ষত্র ছুটে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। কারণ অবশ্যই রেমি এত বড় অপরাধের পর থাকবে না, পালিয়ে যাবে। বাসায় ফিরে এসে তাদের ধারণা ঠিক হলো। ইতিয়ারা বেগম মেয়েকে নিয়ে ঘন্টা 2-1 মধ্যে যেন হাওয়ায় মিশে অদৃশ্য হয়ে গেল। কোথাও খুঁজে তাদের পেল না। দেখতে দেখতে কেটেছে প্রায় 25 বছর। সে রাতের ঘটনা ভোলাতে বিন্দুকে অনেক পোহাতে হয়েছে নক্ষত্রের। এখন চুলে পাক ধরেছে সবার। জ্যোতির 2 ছেলেও বড় হয়েছে। কণার 1 মেয়ে 1 ছেলে। নক্ষত্রের ভালোবাসায় সিক্ত বিন্দু ধীরে ধীরে হয়ে উঠেছে এক সংসারী নারী। রেহানা বেগমের মৃত্যুর পর নক্ষত্র এবং সংসারে 2 হাতে আগলে নিয়েছে বিন্দু। আজ এসেছে বিন্দুর ছেলে বরণের জন্য মেয়ে দেখতে। মেয়ে সব দিক থেকেই ভালো, অথচ গায়ের রং দেখতে কালো। বিন্দু মনে মনে ভাবলো সে বিয়ের জন্য না করে দেবে, কারণ তার ছেলে দেখতে কত সুদর্শন শিক্ষিত। অথচ এই মেয়ে না, কোনোভাবে যায় না। বিন্দু যখন ফিরে আসার জন্য উঠে দাঁড়িয়েছে, তখন সেই কৃষ্ণমণির চোখ তুলে বিন্দুর দিকে তাকায়। কি অদ্ভুত! বিন্দু নিজের আবছায়া যেন দেখতে পাচ্ছে এই মেয়ের মাঝে। ঠিক যেন যুবতী বিন্দু বসে আছে তার সামনে। সে বারবার বরপক্ষের না মেনে নিয়ে ছলছলে চোখে মাথা নিচু করে বসে থাকতো।